সবাইকে নমস্কার। গুরুদাস কলেজ গ্রন্থাগার এবং আইকিউএসি আয়োজিত আজকের এই ওয়েবিনারে আহ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ওয়েবিনারের বিষয়বস্তু হলো সংস্কৃত সাহিত্য ও তার পাঠ সমালোচনা এবং বক্তা শ্রী দীপ্ত চক্রবর্তী। প্রথমে কলেজের পক্ষ থেকে মাননীয় অধ্যক্ষ ডক্টর মৌসুমী চট্টোপাধ্যায়কে স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদেরই পরিবারের একজন সদস্য। সবাইকে এবং তাকে জানাই শুভ সকাল। এই কারণেই বললাম আমাদের পরিবারের সদস্য, কারণ বাড়ির ছেলে বাইরে যদি উন্নতির জন্য যায়, সে কিন্তু বাড়িরই একজন সদস্য থাকে। সেই কারণেই বললাম আমাদের পরিবারের সদস্য, যিনি সংস্কৃত কলেজ থেকে স্নাতক এবং জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ও এমফিল করে 2014 সালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদে আমাদের গুরুদাস কলেজে যোগদান করেন। বর্তমানে তিনি কানাডার আলবার্টা ইউনিভার্সিটিতে পিএইচডি স্কলার হিসেবে এখন গবেষণারত। তার নাম হচ্ছে আর কেউ নয়, প্রফেসর দীপ্র চক্রবর্তী। দীপ্রই বলছি। দীপ্রকে আমাদের গুরুদাস কলেজের তরফ থেকে সুস্বাগতম। অন্যান্য প্রতিষ্ঠান থেকে আগত এবং আমাদের এক্স প্রিন্সিপাল প্রফেসর রূপায়ণ ভট্টাচার্য মহাশয় আমাদের মধ্যে আজকে রয়েছেন। অন্যান্য কলেজ থেকে যারা এসছেন, অংশগ্রহণকারী অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, আমার সহকর্মী বৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীগণ, সবাইকে আজকের এই ওয়েবিনারে গুরুদাস কলেজের তরফ থেকে স্বাগত জানাই। আজকের বিষয়বস্তু সংস্কৃত সাহিত্য ও পাঠ, তার সমালোচনা। প্রফেসর দীপ্র চক্রবর্তী এই বিষয়ে বক্তব্য রেখে আমাদের সবাইকে সমৃদ্ধ করবেন, এই দৃঢ় বিশ্বাস আমার আছে। বর্তমানের এই লকডাউন পিরিয়ডে আমাদের সকলের, আপনাদের সকলের এই যে যোগদান এই ওয়েবিনারে, এটা অবশ্যই প্রশংসনীয় এবং এটাতে আমরাও ধন্য, কৃতজ্ঞ। আজকের এই বক্তব্য যে একটা সঠিক মাত্রা পাবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই এবং আমি বিশ্বাস রাখি এবং এই ওয়েবিনারের সাফল্য কামনা করি। ধন্যবাদ। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের কলেজের যে সাম্প্রতিকতম উন্নতি, তার জন্য ম্যাডামের অবদান অনস্বীকার্য। সেজন্য ম্যাডামকে আবার আমাদের ডিপার্টমেন্ট, আমার লাইব্রেরির পক্ষ থেকে এবং আইকিউসির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবার লাইব্রেরির পক্ষ থেকে প্রথাগত কিছু বলার আমার কথা। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে পার্টিসিপেন্টসরা রয়েছেন, কারণ আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে পার্টিসিপেন্টরা এসছেন। শুধুমাত্র পশ্চিমবাংলার মধ্যে নয়, পশ্চিমবাংলার বাইরেও এসছেন অনেকেই। তো সবাইকে আমরা লাইব্রেরির পক্ষ থেকেও স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে গুরুদাস কলেজ লাইব্রেরি বর্তমানে ফিজিক্যাল ওয়ার্ল্ড এবং ভার্চুয়াল ওয়ার্ল্ডে তার স্বকীয়তা বজায় রেখেছে। ফিজিক্যাল ওয়ার্ল্ডে একাধিক ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষাকর্মীরা লাইব্রেরি ব্যবহার করছেন, এবং ভার্চুয়াল ওয়ার্ল্ডেও আমাদের ডেটাবেস 24/7 আওয়ার্স সারা পৃথিবীতে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। এবং এটা কিন্তু সম্ভব হয়েছে সবার মানে অক্লান্ত সহযোগিতার জন্য। আপনারা এখন কোহার কথা শুনেছেন, কোহা সফটওয়্যারের কথা। এখন কোহার জনপ্রিয়তা খুব তুঙ্গে, কিন্তু আমরা কোহা ব্যবহার করছি 2010 সাল থেকে। তখন মনে আছে রূপায়ণ স্যার ছিলেন আমাদের এখানে কলেজে। আমরা একটা লাইব্রেরি সফটওয়্যার ব্যবহার করার জন্য খোঁজাখুঁজি করছিলাম, এবং সেই সময় কিন্তু উনি আমাদের অক্লান্ত সমর্থন জুগিয়েছেন। তার উৎসাহতে কিন্তু মোটামুটি আমরা প্রপ্রাইটারি সফটওয়্যার ছেড়ে ওপেন সোর্স সফটওয়্যারের দিকে এগিয়েছিলাম সেই সাহসের ভর করে। এখন কিন্তু কোহার বাজারে বা জগতে গুরুদাস কলেজের নাম কিন্তু অত্যন্ত উজ্জ্বল। এছাড়াও শুধু কোহা নয়, আমরা কিন্তু কোশ্চেন পেপারের জন্য উইকিমিডিয়া বলে একটা ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করছি, যেখানে কলেজের সমস্ত কোশ্চেন পেপার, সিলেবাস, ইউনিভার্সিটির কোশ্চেন পেপার আমরা সমস্ত আপলোড করেছি, এবং যে কোনো ছাত্রছাত্রী বা যে কেউ এটা 24/7 আওয়ার্স বাড়িতে বসে অ্যাক্সেস করতে পারবে।
আরেকটা আমাদের রয়েছে ওমেকা বলে সফটওয়্যার, অর্থাৎ এই সফটওয়্যারের মাধ্যমে কলেজের মাস্টারমশাইরা তাদের যে পার্সোনাল কন্ট্রিবিউশন সমস্তগুলো কিন্তু আমরা এক জায়গাতে নিয়ে আসতে পেরেছি, এবং এটা কিন্তু অফলাইন, এখন আমরা অনলাইন করিনি। আর সবশেষে যেটা আপনারা দেখছেন এর মধ্যে, সেটা হচ্ছে মুক্স বা মুডল। এই সময় দেখুন আপনারা যে এই বাজারে অনেকে গৃহবন্দী অবস্থায় অনেকে অনেক ধরনের ওয়েবিনার করছে। তাদের সাথে আমাদের তফাৎটা কোথায়? তারা সরাসরি একটা কোনো প্ল্যাটফর্ম ইউজ করছেন, সেখান থেকে ওয়েবিনারকে হোস্ট করাচ্ছেন। আমরা কিন্তু তা করছি না। আমরা একদম মুক্স বা মুডুলের মধ্যে, আসল প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের ওটা, তার মধ্যে আপনারা সবাই রেজিস্ট্রেশন করেছেন, এবং সেখান থেকে কিন্তু আমরা হোস্টটা করিয়েছি এই ওয়েবেক্স। সুতরাং এইটা হচ্ছে আমাদের টেকনোলজিক্যাল তফাৎ। এর ফলে সুবিধাটা যেটা হচ্ছে যে আপনারা কারা কারা আসছেন, কারা কারা যাচ্ছেন, সমস্তগুলো কিন্তু সেখানে কোথাও একটা কন্ট্রোল করা যাচ্ছে। এবং আপনারা যখন 2-3 দিন পরে সার্টিফিকেট পেয়ে যাবেন থ্রু মেল, সবই কিন্তু সিস্টেম জেনারেটেড, একদম সরাসরি এই পোর্টাল থেকে চলে যাবে, আর সেখানে আপনাদের আর কিচ্ছু করতে হবে না। এই সুবিধাগুলো কিন্তু যেহেতু আমরা মুক্সের মধ্যে ওয়েবেক্স কে ইনস্টল করেছি, সেই সুবিধাগুলো আমরা পেয়ে যাচ্ছি, এইটা বলার। আর এই কাজের জন্য আমাদের লাইব্রেরির পক্ষ থেকে প্রথমেই বঙ্গীয় গ্রন্থাগার পরিষদকে ধন্যবাদ জানাই, কারণ তারা পুরো সিস্টেমটাকে কাস্টমাইজ করে দিয়েছেন, এবং তাদের পক্ষ থেকে বিশ্বরঞ্জন মান্না পুরো সিস্টেমের চার্জে রয়েছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাই আমাদের পক্ষ থেকে সম্রাটকে, অধ্যাপক সম্রাট চ্যাটার্জি। বিগত প্রায় 7 দিন ধরে আমরা অক্লান্ত, প্রায় বোধহয় 10টা 10:30টায় বসেছি, 12টা 12:30টার মধ্যে টেস্ট করেছি, ঠিক হচ্ছে না ভুল হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তাকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সবশেষে একটাই শুধু বলা যে পরের রবিবারও কিন্তু আমরা একটা বড় ওয়েবিনার করতে চলেছি 11টার সময় ঠিক সকালবেলায়, সেটাও ঘোষণাটা করে দিলাম একবারে। তার টপিক হচ্ছে যে অ্যাক্সেসিং অ্যান্ড আপলোডিং ডিজিটাল রিসোর্সেস ইন ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি। এটাও কিন্তু একটা বড় ধরনের টপিক, অর্থাৎ গাদাগুচ্ছের যে অনলাইন রিসোর্স রয়েছে, কেমন করে আমরা আমাদের কলেজের রিসোর্স গুলোকে আপলোড করব বা ওখান থেকে ডাউনলোড করব, সেই সংক্রান্ত ব্যাপারেও আমরা একটা বড় ওয়েবিনার করতে চলেছি সামনের রবিবার 11টার সময়। আপনারা যেমন করে আমাদেরকে সহযোগিতা করেছেন, আশা করব যে পরের ওয়েবিনারের বক্তা হলেন শ্রী শিবব্রত ব্যানার্জি, প্রিন্সিপাল প্রজেক্ট অফিসার সিস্টেমস, আইআইটি খড়গপুর। তো তা সেই ওয়েবিনারও আপনারা নিশ্চয়ই আবার যোগ দেবেন। এই বলে সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে, লাইব্রেরির পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। এবার আমি আমাদের মাননীয় প্রাক্তন অধ্যক্ষ ডক্টর রূপায়ণ ভট্টাচার্যকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তার আগে শুধু ওনার সম্বন্ধে 2-1টি কথা। যার উৎসাহ বা অনুপ্রেরণায় আজকে লাইব্রেরি এই অবস্থায় দাঁড়িয়েছে, তার মধ্যে অন্যতম উনি একজন। এবং বিষয়গতভাবে উনি পদার্থবিজ্ঞানের লোক, কিন্তু এটা আমাকে প্রায় কলেজের সবাই বলেছেন, ওনাকে যদি আজকে বলা হয় যে মহাভারত নিয়ে কোনো কথা বলতে, উনি একদম সেখান থেকে সংস্কৃত শ্লোক তুলে বলতে আরম্ভ করবেন। এটাকে আমরা ইনটিউশন বা সজ্ঞা যাই বলি না কেন, সেটা হচ্ছে অধ্যাপক রূপায়ণ ভট্টাচার্যের রয়েছে। তার প্রতি আমরা কৃতজ্ঞ, তিনি আজকে সময় দিয়েছেন। তা আমি এবার স্যারকে কিছু বলতে অনুরোধ জানাচ্ছি। হ্যালো স্যার বলুন, আমি আপনাকে আনমিউট করে, হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ প্রথমেই দি আমাকে আজকে এই ওয়েবিনারে আমন্ত্রণ জানানোর জন্য জয়দীপকে, তার সঙ্গে সঙ্গে গুরুদাস কলেজের সমস্ত যারা শিক্ষক অশিক্ষক কর্মচারী রয়েছেন, তারা তো মানে বিশেষত আমি বলবো যে সম্রাটকে তো আমি চিনি, সম্রাট সেই ধরনের প্রচন্ড ভাবে পরিশ্রম করতে সেটা আমি জানতাম। এর উৎসাহে এই ধরনের একটা ওয়েবিনার করা সম্ভব হয়েছে। আমি ধন্যবাদ জানাই যিনি বর্তমান অধ্যক্ষা ডক্টর মৌসুমী চট্টোপাধ্যায়কে, তার উৎসাহে এই ধরনের ওয়েবিনার আইকাকের সঙ্গে এক যোগে গুরুদাস কলেজ লাইব্রেরি অনুষ্ঠান করে চলেছে। সেই জন্যে আমি সমস্ত যারা ব্যক্তি যারা যুক্ত আছেন এই ওয়েবিনারের সঙ্গে, তাদের সকলকে আমার তরফ থেকে বিশেষত বলবো যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এরকম একটা গুরুত্বপূর্ণ ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর যাকে না বললেই নয়, সেই দীপ্ত কিন্তু আমি চিনি বহুদিন থেকে। পরিচয় দেওয়ার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। দীপ্তকে সবাই চেনে, কিন্তু যেটা হয়তো সবাই জানে না সেটা একটু বলা দরকার। তার কারণ হচ্ছে যে দীপ্ত কিন্তু ভীষণ ভীষণ ভালো একজন গায়ক। ওর
যা গায়কির উপরে যা দখল, সেটা পরিচয় আমি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পেয়েছি। আহ, আর ভবিষ্যতে সেই যে গায়কী যে মহিমা, সেটাকে ও আরো উপরের দিকে তুলে ধরবে, সেটাই আমি আশা করব। আজকে ও যে বিষয়ে ও গবেষণা করছে সেই বিষয়ের উপরে বলবে। একটা জিনিস আমার একটুখানি যোগ করার আছে ও কথা বলার আগে, সেটা হচ্ছে যে আমাদের দেশের যে কৃষ্টি, যে সংস্কৃতি, যেটা হিন্দু ধর্মের বৈশিষ্ট্যের উপরে দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু প্রাচীন সংস্কৃত সাহিত্যের একটা বিশাল অবদান রয়েছে। বেদ, বেদান্ত, উপনিষদ, বিভিন্ন রকমের যে সমস্ত প্রাচীন গ্রন্থাবলী রয়েছে, যাতে তখনকার দিনে যারা মানে বুদ্ধিমান মানুষ ছিলেন, তাদের যে মেধা, তাদের যে বোধ, সেই সমস্তগুলো ওই বইয়ের মাধ্যমে আমরা আমাদের কাছে পৌঁছতে পারছি। এটা কিন্তু বিশাল ব্যাপার। এখন সবসময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র পড়লেই তো হবে না, তাকে বুঝতে হবে, তাকে আত্মস্থ করতে হবে। এইটার জন্যে আমাদের ওই যে গ্রন্থগুলো রয়েছে, প্রাচীন গ্রন্থগুলো রয়েছে, তাদের উপরে বিভিন্ন রকমের টিকা তৈরি হয়েছে। সেই টিকার মাধ্যমে বিভিন্ন পরের যারা বক্তি, যারা আহ, আহ, বিভিন্ন যারা পণ্ডিত ব্যক্তি, তারা সেই জিনিসগুলোকে ব্যাখ্যা করে দেখিয়েছেন। আমি আশা করব যেগুলো সেই সমস্তগুলোকে স্পর্শ করে যাবে এবং আমাদের কাছে ও তার প্রজ্ঞার একটা বিশেষ নিদর্শন অবশ্যই দেখাবে। আমি ওর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এবং উন্নতি কামনা করি। করে আজকে এই অনুষ্ঠান যাতে সাফল্যমণ্ডিত হয়, সেই জন্যে সকলকে আবারও আমার তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। ধন্যবাদ। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের কলেজের পক্ষ থেকে, বিশেষ করে গ্রন্থাগারের পক্ষ থেকে। কারণ স্যারের সাথে গতকাল রাত্রেবেলায় কথা হয়েছে, স্যারকে অনুরোধ করেছিলাম যে স্যার আপনি থাকুন, কিছু অন্তত বলুন। স্যার আমাদের আবেদনে বা আহ্বানে সাড়া দিয়েছেন, সেটা স্যারকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এবার আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আইকিউএসি কোঅর্ডিনেটর অধ্যাপিকা ত্রিপর্ণা মজুমদার। ত্রিপর্ণাদিকে কিছু বলতে আমি অনুরোধ জানাচ্ছি। প্রথমেই বলবো, অনেকদিন পর স্যারের কথা শুনে চিন্তা করে গেল। আমাদের ভীষণই ভালো লেগেছে স্যারের কথাগুলো শুনে, কিন্তু এখন কিছু দিক আছে একটা ওয়েবিনারে, সেটা হচ্ছে ওই আইকিউএসি তরফ থেকে কিছু বলা, সেটা বলছি। And students participating, institutions ধন্যবাদ ত্রিপর্ণাদিকে। যদিও যান্ত্রিক গোলযোগের যে কারণে কিছু কথা হয়তো মানে ঠিক মতো বুঝতে পারা গেল না, যাই হোক। এবার আমাদের আজকের অনুষ্ঠানের যিনি বক্তা, অধ্যাপক দীপ্ত চক্রবর্তী, আমাদের প্রাক্তন অধ্যাপক দীপ্ত চক্রবর্তী সম্বন্ধে দু এক কথা বলবেন। আমাদেরই কলেজের ইকাকের সদস্য এবং ইতিহাস বিভাগের অধ্যাপিকা ডক্টর গোপা মুখোপাধ্যায়, তাকে আমি এবার বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ এই ওয়েবিনারে জয়েন করার জন্য। আর কৃপর্ণাদি যে কথাটা সবাই বলে দিল কলেজের পক্ষ থেকে, আমি আবারও একবার বলছি যে ডক্টর রূপায়ণ ভট্টাচার্য আমাদের প্রিয় স্যারকে আমরা কলেজ প্ল্যাটফর্মে পেয়ে অত্যন্ত আনন্দিত, এবং এই ঘটনাটি যিনি ঘটিয়েছেন জয়দীপ বাবু, তাকেও আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। গত কয়েক বছর ধরে দাস কলেজ তার জ্ঞান চর্চার দিগন্তকে প্রসারিত করে চলেছে। ইন্টারনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের
যোগ্য তত্ত্বাবধানে। এই লকডাউনের গেও আমাদের চিন্তা, এই লকডাউন পিরিয়ড আমাদের চিন্তাকে গ্রাস করতে পারেনি। কলেজ তার অপরাজেয়তার প্রমাণ রাখছে আমাদের এই প্রস্তাবিত ওয়েবিনার সিরিজের মধ্যে দিয়ে। আজকে দ্বিতীয় ওয়েবিনার আমাদের। এই ওয়েবিনারে আজকের যে বক্তা দীপ্র আমাদের সকলের প্রিয়। অফিসিয়াল কারণে ওর একাডেমিক এনগেজমেন্টের জন্য হয়তো এই মুহূর্তে কলেজের সঙ্গে অফিসিয়াল রিলেশনটা ওর নেই, অফিসিয়ালিও যুক্ত নয়, কিন্তু তা সত্ত্বেও আমাদের সকলের কাছে ও গুরুদাস কলেজ পরিবারের একজন অন্যতম সদস্য। আমাদের অধ্যক্ষা মহাশয় প্রথমেই সে কথা বলেছেন এবং আমার দৃঢ় বিশ্বাস যে দীপ্র এই কলেজের সঙ্গে আর্থিক বন্ধন কোনোদিনই কাটিয়ে উঠতে পারবে না বা কাটিয়ে উঠতে চায়ও না। কলেজের প্রত্যেকটি সদস্য, শিক্ষক, ছাত্র সকলের কাছেই দীপ্রর পরিচিতি খুব প্রয়োজন নেই, কিন্তু আজকের এই ওয়েবিনার শুধুমাত্র গুরুদাস কলেজের সদস্যদের জন্য নয়, অন্যান্য অনেক প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকরাও এই ওয়েবিনারে যুক্ত হয়েছেন। তাই আমি সকলের জন্য দীপ্রর একটা সংক্ষিপ্ত পরিচিতি এখানে রাখছি। আর আইকিউএসসির তরফ থেকে আমাকে যে এই দায়িত্বটা দেওয়া হয়েছে ওর একটা পরিচিতি জ্ঞাপন, এটার জন্য আমি খুব গর্বিত বোধ করছি। দীপ্র সংস্কৃত কলেজ থেকে স্নাতক পড়াশুনো শেষ করে স্নাতকোত্তরের জন্য জওহরলাল নেহরু ওখানে এমএ করে এমফিল করে প্রফেসর গিরিশনাথ ছায়ের তত্ত্বাবধানে। এমফিলের বিষয় ছিল আত্রেয় শিক্ষা, ক্রিটিক্যাল এডিশন অফ দ্য আত্রেয় শিক্ষা ছিল ওর এমফিলের বিষয়। এমফিল করার পরে ও গুরুদাস কলেজে জয়েন করে এবং গুরুদাস কলেজে পড়ানোর সময় কানাডার ইউনিভার্সিটি অফ অ্যালবার্টাতে একটি পিএইচডি প্রোগ্রামে জয়েন করে ও চলে যায়। অ্যালবার্টা ইউনিভার্সিটি কানাডার প্রথম 5টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি। সেই বিশ্ববিদ্যালয়ে ও প্রফেসর ডমিন গিভাস্কির কাছে ও কাজ করছে। ডমিন গিভাস্কির কাছে ওর পিএইচডির গবেষণার বিষয় হলো critical edition of hitherto unpublished Sanskrit grammatical commentary and its composed in medieval Kashmir. দীপ্তর লেখা দুটি বইও আছে। একটি বই হচ্ছে আত্রেয় শিক্ষা, a picture of the Tibetan school, আর দ্বিতীয় বইটি ওর কানাডায় গিয়েই লেখা, দ্য হিন্দু সোসাইটি অফ অ্যালবার্টা, a 50-year history. দীপ্রর এই পড়াশুনোর জগতের বাইরের একটা পরিচয় ডক্টর রূপায়ণ ভট্টাচার্য উল্লেখ করেছেন। আমরা সবাই সেটা জানি যে ওর এই পড়াশুনোর জগতের বাইরে সঙ্গীত জগতেও অবাধ বিধি, কিন্তু সেই পরিচয়ের আজকে খুব একটা অবকাশ নেই। সেগুলো জানার জন্য আমাদের আরো কয়েকটা ওয়েবিনার করতে হবে। তাই আজকের ওয়েবিনারে ওর যে বিষয় সংস্কৃত পাঠ, সংস্কৃত সাহিত্য ও তার পাঠ সমালোচনা, আমরা সেই বিষয়ের দিকেই যাব। এবার নিশ্চয়ই দীপ্রর কথা শোনার জন্য সবাই উঠবে। তাকে সংক্ষিপ্ত পরিচিতি শেষ, আমি দীপ্রকেই ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ জয়দীপ বাবু। হ্যাঁ, ধন্যবাদ গোপাদিকে। এই মুহূর্তে আপনারা জানেন যে দীপ্র কানাডাতে বসে আছে। আমাদের সঙ্গে ওর সময়ের ডিফারেন্স সাড়ে 12 ঘন্টা, অর্থাৎ আমাদের এখানে এখন 10টা 40, তার মানে ওর ওখানে বোধহয় এখন 11টা 10 রাত। সুতরাং তাও মানে ওর কাছে কৃতজ্ঞতা, কারণ এত রাত্রেও আমাদের জন্য সাড়া দিয়ে বলছে। যাই হোক, দীপ্রকে বলছি আমি শুরু করার জন্য। আমি ওকে প্রেজেন্টার করে দিচ্ছি। দীপ্র, এবার আপনি শুরু করে দিন। দীপ্র লেফট। দীপ্রটা বোধহয় কোনো সামহাও কানেকশন কেটে গেছে প্রায় কিন্তু আমার এখানে দীপ্র না, যেটা দীপ্র দেখাচ্ছে সেটা অন্য ফাইল, অন্য এটা দীপ্র চক্রবর্তী বলে যেটা ছিল সেটাও নেই, ও বেরিয়ে গেছে দেখলাম, কারণ সামহাও বোধহয় কোনো নেটে প্রবলেম হচ্ছে ওর কিছু। ঠিক আছে, কানেক্ট দেখছি, কথা বলছি। আমি তাও দেখছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ।
হ্যাঁ, জয়েন করেছে, হ্যালো জয়েন করেছে, চলে আসবে। হ্যালো, হ্যাঁ, ফাইন ফাইন। আরে আমি ছিলাম ওটা আমি ছিলাম, সম্রাট দা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, না, আমার এখানে ব্রাউজারে কোনো একটা সমস্যা হচ্ছিল, হ্যাঁ বুঝতে পেরেছি আমি। ওকে ওকে, ডিসকানেক্টেড হয়ে গেল। হ্যাঁ ফাইন তা ফাইন। আমার কথা আমি শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, রাইট, হ্যাঁ হ্যাঁ। শোনা যাচ্ছে পরিষ্কার। আহ, হুম। সবাইকে অনেক ধন্যবাদ। এই আপনি দীপ্র স্ক্রিন শেয়ার করতে পারছেন? আপনি চেক করুন আগে। না, আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না। আপনি আরেকটা আইডি দিয়ে ঢুকেছেন, সেটা বলুন। না, আমি যেটা দীপ্র চক্রবর্তী লেখা আছে, আপনি সেই আইডিতে আমাকে একটু স্ক্রিন শেয়ারের অপশনটা করে দিন। দীপ্র চক্রবর্তীটাকে প্রেজেন্টার করো, নট দীপ্র চক্রবর্তী যেটা, সেটাকে প্রেজেন্টার হ্যাঁ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, উম, সবাইকে ধন্যবাদ আজকে এই ওয়েবিনারে অংশ নেওয়ার জন্য। আর আমাদের প্রিন্সিপাল ম্যাডাম, যে পুরনো প্রিন্সিপাল রূপায়ণ বাবু এবং আহ, আহ, ত্রিপর্ণাদি, গোপাদি, এরা সবাই আমাকে আমার এত জেনারেস একটা ইন্ট্রোডাকশন দিয়েছেন, যে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমি গুরুদাস কলেজ আমার পুরনো কর্মক্ষেত্র। আমি 3 বছর এই কলেজে চাকরি করেছি, আহ, এবং এখনো আমি মনে করি যে আমি গুরুদাস কলেজেরই একটা সদস্য, এবং আজ আমার পুরনো সহকর্মীদের দেখে খুব ভালো লাগছে। কলেজ কর্তৃপক্ষকে, ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এবং বিশেষ করে আমাদের গ্রন্থাগারিক শ্রী জয়দীপ চন্দ্রকে আমি কৃতজ্ঞতা জানাই আজ এই মঞ্চে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। জয়দীপদার সাথে পরামর্শ করেই বক্তৃতার এই শিরোনামটা ঠিক করেছিলাম। হয়তো এখানে আপনারা যারা অংশগ্রহণ করছেন তারা সবাই সংস্কৃত বা সাহিত্য জগতের লোক নন, তাই আমি চেষ্টা করব যাতে বক্তব্য বেশি জটিল না হয়ে পড়ে। আজকে আমার বক্তব্যে আমি মোটামুটি ভাবে 3টে বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি পাঠ সমালোচনা বা টেক্সচুয়াল ক্রিটিসিজম বলতে কি বোঝায় এবং তা কেন প্রয়োজন তা নিয়ে বলবো। তারপর ইউরোপে পাঠ সমালোচনার ইতিহাসের একটা সংক্ষিপ্ত বিবরণ দেব, এবং সবশেষে প্রাগাধুনিক ভারতবর্ষে পাঠ সমালোচনা ঠিক কি রকম ছিল সেটা নিয়ে সংক্ষেপে আলোকপাত করব। তবে ইউরোপীয় পাঠ সমালোচনার প্রয়োগ সংস্কৃত সাহিত্যে কিভাবে হলো তা নিয়েও আমার বলা উচিত ছিল, কিন্তু তা নিয়ে আজ বেশি কিছু আলোচনা করার সময় হবে না, একটু অসম্পূর্ণ থেকে যাবে বক্তৃতা, কিন্তু যা যা হোক যেটুকু বলা যায় আর কি। যেটা রূপায়ণ বাবু বলছিলেন যে আমাদের পুরনো সাহিত্য পড়তে হবে, জানতে হবে, তো আমার বক্তব্য এটাই যে সাহিত্য, সেই সাহিত্যকে আমরা পড়বো কিভাবে, কোন জিনিসটাকে পড়বো, এবং সেই জিনিসটার কে আমাদের পড়ার জন্য আমরা মেটেরিয়ালটা কিভাবে পাবো, সেটা নিয়েই বেসিক্যালি আজকে আমার আলোচনা, যে আমাদের পুরনো সাহিত্যকে উপলব্ধ করার পদ্ধতিটা কি, সেটাই হচ্ছে পাঠ সমালোচনা। তো পাঠ সমালোচনা আমাদের কি কাজে লাগে সেটা বুঝলেই আমরা পাঠ সমালোচনার ব্যাপারটা আসলে কি সেটা বুঝতে পারবো। তো পাঠ সমালোচনার কাজ আমাদের লাগে কোনো টেক্সট এডিট করার ক্ষেত্রে। তো টেক্সট এডিট কিভাবে হয়, আমি যদি আজকে একটা বই লিখি তাহলে সেই বইটা আমি ছাপাবো, পাবলিশারের কাছে নিয়ে যাব, আমার ম্যানুস্ক্রিপ্ট পাবলিশার পড়ে প্রুফ বানাবেন, প্রুফ দেখে প্রুফ উনি আমার কাছে পাঠাবেন, আমি ঠিকঠাক করে দেবো, উনি আবার 2-3 বার এরকম দেওয়া নেওয়া হবে, তারপর ফাইনালি যখন আমি সন্তুষ্ট হব প্রুফ দেখে, তখন সেটা ছাপানো হবে এবং সেটা সবাই পড়তে পারবে। তো এই ক্ষেত্রে আমি নিজেই কন্ট্রোল করতে পারছি আমি কি, আমার লেখা আমি কি ছাপাতে চাই। কিন্তু এরকম যদি হয় কোনো লেখক যিনি আজ থেকে 1500 বছর আগে লিখেছেন, ধরে নি কালিদাস, তিনি 1500 বছর আগে বই লিখেছেন, তার বইটা আজকে আমি যদি ছাপাতে চাই, তিনি যে পুঁথিটা লিখতেছিলেন সেই পুঁথি আমাদের কাছে নেই, সেক্ষেত্রে ছাপাবো কি করে।
তো সেই জন্য পাঠ সমালোচনার দরকার হচ্ছে মূলত প্রাচীন এবং মধ্যযুগীয় সাহিত্যের ক্ষেত্রে, যেখানে আমাদের আহ, মূল লেখক এবং প্রকাশকের মধ্যে বা সম্পাদকের মধ্যে একটা বিশাল কালের ব্যবধান রয়েছে। আহ, কারণ এইসবের এদের ক্ষেত্রেই এদের স্বরচিত পুঁথি আমরা পাই না। খুব কম ক্ষেত্রে এটা পাওয়া যায় যে পুরনো কোনো লেখকের পুঁথি আমাদের নিজের লেখা পুঁথি আমাদের কাছে রয়েছে। আর এই পুঁথিগুলো কিভাবে সংরক্ষিত হতো? পাণ্ডুলিপির মাধ্যমে, বা এই গ্রন্থগুলো সংরক্ষিত হতো পাণ্ডুলিপির মাধ্যমে। কিন্তু আমাদের উপমহাদেশীয় জলবায়ু হিসেব অনুযায়ী যে মেটেরিয়ালে পুঁথি লেখা হতো, মূলত উত্তর ভারতে ভূর্জপত্র প্রথম দিকে এবং দক্ষিণ ভারতে মূলত তাল পাতা এবং তারপরে কাগজে, সেই পুঁথির আয়ু 400 বছরের বেশি হয় না। তো 400 বছরের মধ্যে একটা পুঁথি নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা সেই পুঁথিগুলোকে পুরনো লেখা পাবো কি করে? তো এই একটা লেখা থেকে একটা পুঁথি থেকে আরেকটা পুঁথিতে প্রচুর নকল করা হতো, এবং সেই একটা পুঁথির পরম্পরা আমাদের দেশে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে এরকম লিটারেরি ট্রেডিশন ছিল, এই পরম্পরা চলে আসছে এবং আমাদের প্রচুর পুঁথি আছে। ব্রাউন ইউনিভার্সিটির প্রফেসর ডেভিড পিংগ্রির হিসেব অনুযায়ী ভারতীয় উপমহাদেশে প্রায় 3 কোটির মতো পুঁথি রয়েছে, যেটা পৃথিবীর বৃহত্তম পুঁথির সম্ভার। তো এই পুঁথিগুলো হচ্ছে আমাদের টেক্সচুয়াল ক্রিটিসিজমের মূল আলোচনার ক্ষেত্র। তো আমাদের কাছে এই পুঁথি এসে পৌঁছলো, কালিদাস তার লেখা লিখলেন, সেখান থেকে কপি হতে 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 আজকে আমাদের কাছে এসে পৌঁছেছে এবং আমরা সেটা সম্পাদনা করতে পারি। তো অসুবিধা কি? পাঠ সমালোচনা কেন দরকার? কিন্তু যখনই একটা পুঁথি থেকে আরেকটা পুঁথি লিখি, সে আমরা যেই লিখি না কেন, ভুল হওয়াটা স্বাভাবিক। প্রচুর একটা জিনিস থেকে আরেকটা, এরকম বড় বড় টেক্সট যখন কপি করা হতো তাতে প্রচুর ভুল হতো, এবং ভুলের কখনো লোকে স্বেচ্ছায় ভুল করতেন, কখনো অনিচ্ছায় ভুল করতেন, কিন্তু ভুল হতোই। বিভিন্ন রকমের পাঠভেদ সেই জন্য এই পুঁথিগুলোতে দেখা যায়। পাঠের লোপ হয়, পাঠের বিকার হয়, অনেক সময় নতুন পাঠ ঢুকে যায়। তো ঐতিহাসিক পটভূমিতে আমাদের মূল পাঠের দিকে পাঠ সমালোচনায় নিয়ে যেতে পারে। ভারতবর্ষে আরেকটা সমস্যা হচ্ছে লিপির বাহুল্য। সংস্কৃত ভাষা প্রচুর বিভিন্ন লিপিতে লেখা হতো এবং এখনো হয়। যেরকম সংস্কৃত টেক্সটই এতগুলো লিপিতে লেখা হতো, যেমন সারদা, রঞ্জনা, সিদ্ধমাতৃকা, দেবনাগরী, নন্দীনাগরী, তিরহুতা, অসমীয়া বাংলা, ওড়িয়া, তেলুগু, কান্নাডা, গ্রন্থা, মালায়ালাম, পিগলারি, কাভি, ইন্দোনেশিয়ার, খমের, কাম্বোডিয়া। তো এই সমস্ত লিপিতে সংস্কৃত পুঁথি লেখা হয়েছে, এবং সেই একটা লিপিতে লেখা পুঁথি আর একটা অন্য লিপিতে কখনো অনেক সময় ট্রান্সক্রিপ্টেড হতো। এই ট্রান্সক্রিপশনের সময় অনেক ভুল ভ্রান্তি হয়ে যেত, এবং ভারতবর্ষে বিভিন্ন পরিস্থিতিতে পুঁথির প্রতিলিপি তৈরি হতো। কখনো এর জন্য পেশাদার লেখক থাকতো, অথবা কখনো বা ব্রাহ্মণ বা পড়ুয়ারা নিজেরাই নিজেদের জন্য পুঁথি নকল করত। এই পেশাদার লিপিকারেরা অনেক ক্ষেত্রেই সংস্কৃত, প্রাকৃত বা অপভ্রংশ, যে ভাষার পুঁথি তারা নকল করছে সেই ভাষা ভালো করে জানতো না। ফলে নতুন পুঁথিতে ভালো মাত্রাতেই ভুল লেখা হতো। এই জন্য এদের অনেক সময় দুর্নামও ছিল। এরকম একাদশ শতাব্দীতে ইরানীয় পণ্ডিত আল বিরুনি ভারতে এসে লিখছেন, ভারতীয় লিপিকারেরা যত্নশীল নয় এবং এরা কষ্ট করে বিশুদ্ধভাবে বিমর্ষের সাথে পুঁথি নকল করে না। একটি বইতে তার প্রথম বা দ্বিতীয় প্রতিলিপিতেই এমন ভুল বেরোয় যে সেটাকে যেন একটা পুরো নতুন রচনা মনে হয়। তবে এটা হয়তো সব দেশে সব কালেই সত্যি। আমাদের দেশের লিপিকাররা তাদের নকল করা পুঁথিতে অনেক সময় এরকম শ্লোক লিখে রাখতেন যে আদর্শ দোষাৎ স্মৃতি বিভ্রমাদ্বা যদর্থহীনম লিখিতম ময়াদ্য তৎসর্বম আর্যৈঃ পরিশোধনীয়ম প্রায়েণ মুহ্যন্তি হি ইয়ে লিখন্তি। মানে যে মূল কপিটা থেকে আমি কপি করছি
সেই কপির কোনো দোষের জন্য বা আমার স্মৃতির, আমার মেমোরির কোনো গন্ডগোলের জন্য আমি যেটা দেখে লিখলাম সেটা ঠিকঠাক মনে রেখে লিখলাম না, তার জন্য যেটাই আমি ভুল আজকে করে থাকি সেটা সবই কোনো সজ্জন ব্যক্তির দ্বারা পরিশোধন করা উচিত। কারণ যারা লেখে যারা লেখক মানে লিপিকার, স্ক্রাইব, তারা প্রায় ভুল করে থাকে। তবে অনেক ক্ষেত্রেই পুঁথির নকল অজ্ঞ লিপিকারেরা নয় বরং বিষয়জ্ঞ পণ্ডিতেরা করতেন, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় এরা অতিরিক্ত মাত্রায় পরিশোধনও করে ফেলতেন এবং তাতে মূল পাঠও বদলে যেত। যেরকম জার্মান পণ্ডিত বিউলার একে বলছেন কুকিং সংস্কৃত বুকস, মানে পুঁথির ঘাটতি আর দোষগুলোকে এই পণ্ডিতরা নিজের নিজের অপরিসীম কল্পনা দিয়ে ভরিয়ে তুলতেন। দুটো উদাহরণ দিচ্ছি। জম্মু ও কাশ্মীরের মহারাজা রণবীর সিং সাহিব রাম বলে একজন কাশ্মীরি পণ্ডিতকে নীলমত পুরাণের একটি পুঁথি তৈরি করতে বলেন। এই নীলমত পুরাণ হলো একটি কাশ্মীরি স্থল পুরাণ। এই গ্রন্থের আদ্যাংশ পাওয়া যায়নি। সাহিব রাম কি করলেন, নিজেই কাশ্মীরের পুরাণ ও ইতিহাস সম্পর্কে যা জানতেন সে অনুযায়ী একটা আদ্যাংশ জুড়ে দেন। তার পাণ্ডিত্য এমনই ছিল যে ভাষা ও বিষয়গত দিক থেকে মনেই হচ্ছিল না যে এই অংশটা অন্য কারো সংযোজিত। এরকম অশ্ব ঘোষের বুদ্ধ চরিতের একটা বহু পুরনো নেপালি পুঁথি রয়েছে যার শুরুটা পাওয়া যায় না, কিন্তু বুদ্ধ চরিতের প্রথম সংস্করণে এই শুরুর একটা অংশ আছে এবং পরবর্তী বেশ কিছু অর্বাচীন পুঁথিতে এই শুরুর অংশটা রয়েছে। কিন্তু পরে এটা প্রমাণিত হয় যে এই শুরুর অংশটা আদতে অমৃতানন্দ নামে একজন নেপালি পণ্ডিত 1830 খ্রিস্টাব্দে এর সাথে জুড়ে দেন। সুতরাং পাঠ সমালোচনা না করলে এসব তথ্য আমাদের জানা সম্ভব নয়। এ প্রসঙ্গে আর দুটো ছোট উদাহরণ দিচ্ছি। আমরা সবাই জানি পতঞ্জলির যোগসূত্র, যোগশাস্ত্র খুব বিখ্যাত টেক্সট। তার মধ্যে দ্বিতীয় পাদের 46 নম্বর সূত্রটা হলো স্থির সুখম আসনম, মানে আসন হবে স্থির এবং মানে স্টেডি এবং সুখকর, কমফোর্টেবল। সেটা কিভাবে হতে পারে, তার জন্য তার পরের সূত্র রয়েছে প্রযত্ন শৈথিল্যানন্ত সমাপত্তিভ্যাম। এবার এই সূত্রটা একটা পাঠান্তর রয়েছে, দক্ষিণী পাঠে রয়েছে প্রযত্ন শৈথিল্যানন্ত্য সমাপত্তিভ্যাম। উত্তর ভারতীয় পাঠে, মানে যেটা এখন প্রচলিত, সেই পাঠের উপরে বেস করে মৈথিল দার্শনিক বাচস্পতি মিশ্র তার তত্ত্ববৈশারদী টিকা লিখেছেন। তো বাচস্পতি মিশ্র এখানে অনন্ত বলতে এই অনন্ত সমাপত্তি, এই কথাটায় অনন্ত বলতে অনন্ত নাগ বা শেষ নাগ বুঝেছেন। ততদিনে উত্তর ভারতে পুরাণ কথায় পতঞ্জলিকে লোকজন শেষ নাগের অবতার বলে ভাবতে শুরু করে দিয়েছে। সেই অনন্ত নাগ যে নাকি পুরাণ কথায় সমগ্র বিশ্বকে ফনায় ধরে রেখেছে, বাচস্পতি মিশ্রের ব্যাখ্যা অনুযায়ী তার উপর চিত্তকে সমাপন্ন করতে হবে। তো এই দুটো উপায়, প্রযত্ন শৈথিল্য মানে আমাদের প্রযত্নকে শিথিল করতে হবে, আমাদের যখন আমরা আসনে বসবো আমাদের চেষ্টা থাকবে না এবং আমাদের মনকে অনন্ত নাগের ধ্যানে সমাপন্ন করতে হবে। এটা হচ্ছে বাচস্পতি মিশ্রের ব্যাখ্যা। কিন্তু এই শঙ্করাচার্য মানে আদি শঙ্করাচার্য কিনা সে নিয়ে পণ্ডিতদের মধ্যে একটু মতানৈক্য আছে, তবে সম্ভবত আদি শঙ্করাচার্য 8ম শতাব্দী। তিনি, শঙ্করাচার্য ছিলেন কেরালার লোক, তো তার কাছে তার যে পাঠটা ছিল সেটা হচ্ছে দক্ষিণ ভারতীয় পাঠ। তো তার বিবরণ টিকায় ব্যাখ্যা করছেন অনন্তের ভাব মানে ইনফিনিটি, তাতে চিত্তকে দৃঢ় করাই হলো অনন্ত সমাপত্তি। এবার ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে এটা গুরুত্বপূর্ণ যে আসল রচয়িতা পতঞ্জলি আসলে কি বলতে চেয়েছিলেন। আমাদের দুটো পাঠ আছে, অনন্ত সমাপত্তি আর অনন্তীয় সমাপত্তি, কিন্তু তার সম্ভাব্য উত্তর আমরা পাঠ সমালোচনার মাধ্যমেই দিতে পারি। আরেকটা উদাহরণ দিচ্ছি, কালিদাসের খুব পরিচিত নাটক অভিজ্ঞান শকুন্তলমের। এই অভিজ্ঞান শকুন্তলমের 5টা সংস্করণ আছে। তার মধ্যে কাশ্মীরি, মৈথিল আর বঙ্গীয় সংস্করণকে বলে বৃহৎ পাঠ, আর
উত্তর ভারতীয় বা দেবনাগরী এবং দক্ষিণ ভারতীয় সংস্করণকে বলে লঘু পাঠ, কারণ আহ, এই লঘু পাঠে বেশ কিছু শ্লোক এবং সংলাপ কম আছে। কিন্তু বর্তমানে যে প্রচলিত সবাই যে পাঠটা পড়ে সেটা হচ্ছে উত্তর ভারতীয় পাঠ। তো সেই উত্তর ভারতীয় পাঠে একটা তৃতীয় অঙ্কের একটা দৃশ্য, যেখানে দুষ্যন্ত আর শকুন্তলার কথোপকথন হচ্ছে। তো দুষ্যন্ত শকুন্তলাকে বলছে, সুন্দরী অনির্বাণো দিবসঃ ইয়ঞ্চতে শরীরাবস্থা উৎসৃজ্য কুসুম শয়নম নলিনী দলকল্পিত স্তনাবরণম কথমাতপে গমিষ্যসি পরিবাধা কোমলাই রঙ্গাই। মানে দুষ্যন্ত শকুন্তলাকে বলছে, সুন্দরী বেলা রয়েছে, তোমার এরকম শরীরের অবস্থা ইত্যাদি, তুমি এই রোদের মধ্যে কিভাবে তোমার ফুলের বিছানা ছেড়ে যাবে। এরপরে লঘু পাঠে 4-5টা সংলাপের মধ্যে শোনা যাচ্ছে নেপথ্য থেকে, চক্রবাকা বহুয়ে আমন্তেহি সহচম উবট্টিয়া রাণী। মানে সংস্কৃতে বললে হবে চক্রবাক বধূকে আমন্ত্রয়স্ব সহচরম উপস্থিতা রজনী, মানে উপস্থিতা রজনী মানে রাত হলো। এই একটু আগেই দেখা যাচ্ছে যে রোদের মধ্যে তুমি কিভাবে ফুলের বিছানা ছেড়ে যাবে, তার 2-3টে সংলাপের মধ্যেই রাত হয়ে গেল। তো এর মাঝে নিশ্চয়ই কোনো দৃশ্যাবলী ছিল। বৃহৎ পাঠে কিন্তু অতিরিক্ত সংলাপে দুপুর, বিকেল আর সন্ধ্যায় 3 সময়সূচক শব্দের প্রয়োগ আছে। ওইখানে অনেক বেশি সংলাপ ছিল মাঝে। এক্ষেত্রে পাঠ সমালোচনার পদ্ধতি অবলম্বন করলে আমরা কালিদাস নিজে কি লিখেছিলেন তার কিছুটা কাছাকাছি যেতে পারি। তো এবার পাঠ সমালোচনা বলতে আমরা মূলত কি বুঝি, সেটা হচ্ছে উপলব্ধ প্রমাণের উপর নির্ভর করে মূল রচনার সব থেকে কাছাকাছি প্রারূপটি নির্মাণ করার পদ্ধতি হলো পাঠ সমালোচনা। আমাদের কাছে অথরের কপি থাকে না, মূল রচনা অথর কি লিখেছিলেন সেটা যদি যাওয়া সম্ভব না হয়ে থাকে, কিন্তু অন্তত যাতে তার কাছাকাছি আমরা পৌঁছতে পারি, সেটার করার পদ্ধতি হচ্ছে টেক্সচুয়াল ক্রিটিসিজম বা পাঠ সমালোচনা। ফলত পাঠ সমালোচনা কোনো গ্রন্থের পাঠের মান বাড়ায়, পাঠকে আরো প্রামাণিক করে তোলে এবং ঐতিহাসিক পটভূমিতে কোনো গ্রন্থের পাঠকে যাচাই করা সম্ভব হয়। এই পাঠ সমালোচনার জগতে ইউরোপীয়দের বিশাল অবদান রয়েছে। আমরা এখন একটু সংক্ষেপে দেখে নিই ইউরোপে পাঠ সমালোচনার বিকাশ কিভাবে হয়। ইউরোপে মূলত গ্রিক আর ল্যাটিন টেক্সটগুলো নিয়ে পাঠ সমালোচনার সূত্রপাত হয় এবং নানান রকম পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। প্রায় কোনো পদ্ধতি যা কোনো বিশেষ ধরনের গ্রন্থের জন্যই প্রযোজ্য তা অন্য ধরনের গ্রন্থের ক্ষেত্রেও প্রয়োগ করা হয়েছে এবং পরে ভুল অনুধাবন করে তা পরিশোধনের চেষ্টা হয়েছে। অন্যান্য ভাষার তুলনায় গ্রিক ও ল্যাটিন গ্রন্থের পাঠ সমালোচনা নিয়ে অধ্যয়ন অপেক্ষাকৃতভাবে বেশি হয়েছে, এটা সত্যি। পাঠ সমালোচনার কিছু কিছু নিদর্শন ইউরোপে খ্রিস্টীয় প্রথম কয়েক শতকেই দেখা গিয়েছিল। অনেক লেখকই পাঠ সমালোচনার কিছু কিছু ধারণা যেমন লেক্সিও ডিফিসিলিয়র ইত্যাদি সম্পর্কে অবগত ছিলেন। লেক্সিও ডিফিসিলিয়র হচ্ছে যদি আমাদের দুটো পাঠান্তর থাকে যার মধ্যে একটা বেশি কঠিন বা খটোমটো, তো সেক্ষেত্রে আমরা পাঠ সমালোচনার ক্ষেত্রে সাধারণত যেটা কঠিন পাঠ সেটাকে ব্যবহার করি, সেটাকেই বলা হচ্ছে লেক্সিও ডিফিসিলিয়র। একটা কালিদাসের নাটক থেকে আরেকটা উদাহরণ দিচ্ছি। তৃতীয় অঙ্কে একটা জায়গায় বলা আছে ততঃ প্রবিশতি কামায়ানো রাজা। কামায়ানো কথাটার মানে হচ্ছে মদনাক্রান্ত। এবার কামায়ানো শব্দটা একটা ইরেগুলার ওয়ার্ড এবং কামায়ানো শব্দটার মানে আসল মানে যেটা রেগুলার ফর্ম সেটা হচ্ছে কামায়া মানা। এই কামায়ানো শব্দটা একমাত্র কাশ্মীরি রিসেনশনেই আছে, আর বাকি রিসেনশন গুলোতে যে বাঙালি আর মৈথিলি পাঠে রয়েছে মদনাবস্থ রাজা, যেটা আমাদের সাধারণ উত্তর ভারতীয় পাঠ, এবং দাক্ষিণাত্য পাঠে রয়েছে কামায়া মানো রাজা। কিন্তু কালিদাস সম্ভবত কামায়ানো শব্দটাই ব্যবহার করেছিলেন, কারণ কালিদাসের অন্য একটা মহাকাব্য কুমারা সম্ভবমে কামায়ানো শব্দটার প্রয়োগ আছে, এবং কামায়ানো শব্দটা কাশ্মীরের আরো বিভিন্ন পণ্ডিতরা ব্যাখ্যা করেছেন
বামন তার কাব্যালঙ্কার সূত্রবৃত্তিতে এই কাময়ান শব্দটার উল্লেখ করেছেন। আনন্দবর্ধনের ধন্যালোকে আছে। তো সম্ভবত কামায়ান শব্দটাই কালিদাসের নাটকে আসলে ছিল। একে বলা হচ্ছে লেক্সিও ডিফিসিয়ার। এইসব ধারণা ইউরোপে এই আগে থেকে ছিল। আর খ্রিস্ট ধর্ম ইউরোপে প্রচলনের পর পুঁথি নকলের কাজ বেশিরভাগ ক্ষেত্রেই খ্রিস্টীয় মঠের সন্ন্যাসীরা করতেন। বেশ কিছু ক্ষেত্রে এরা পুরনো পৌত্তলিকদের কৃতিকে অবজ্ঞা করতেন বটে, কিন্তু কেউ কেউ বিশেষ করে ইংরেজ বা আইরিশ সন্ন্যাসীরা এইরকম ধর্মীয় পক্ষপাত করতেন না। এরা বহু প্রাক খ্রিস্টীয় গ্রন্থ সংগ্রহ ও সংরক্ষণ করেছিলেন। সেজন্য প্রায় 800 খ্রিস্টাব্দ থেকেই পুরনো গ্রিস ও রোমের বহু লেখকদের রচনার চর্চা ইউরোপে আবার শুরু হয়। ইউরোপীয় পাঠ সমালোচনার জনক হলেন অ্যাঞ্জেলো পলিৎসিয়ানো নামে একজন নবজাগরণের সময়কালীন ইতালীয় ধ্রুপদী সাহিত্যিক ও কবি। এনার আগে ইউরোপে দুটো সোজা পদ্ধতিতে পাঠের পরিশোধন হতো। একটাকে বলে হচ্ছে এমেন্ডাৎসিও ওপে কোডিকাম ল্যাটিনে, যেটা মানে হচ্ছে অন্য পুঁথি থেকে পাঠের পরিশুদ্ধি। আর আরেকটা হচ্ছে এমেন্ডাৎসিও ওপে ইনজেনি, মানে নিজের জ্ঞান ও বিচার অনুযায়ী পাঠের শোধন, যেটাকে এমেন্ডেশন বলে আজকাল। এই পলিৎসিয়ানোর কর্মক্ষেত্র ফ্লোরেন্স। তিনি উপলব্ধি করেন যে প্রাচীন সাহিত্যের পুঁথিগুলো একটা আরেকটার উপর নির্ভরশীল এবং এগুলোকে বিশ্লেষণ করলে মূল উৎসকে খুঁজে পাওয়া সম্ভব, এবং মূল উৎসকে ধরা গেলে আমরা অন্য পুঁথিগুলোকে সম্পাদনার ক্ষেত্রে বাদ দিতে পারি। এবং তিনি প্রতিটি পুঁথির সর্বাঙ্গীন সম্বন্ধ বিমর্ষ, মানে যেটাকে ইংরেজিতে কোলেশন বলে, সেটা করেন। পলিৎসিয়ানো প্রথমে প্রাচীন পুঁথির গুরুত্বের কথা বলেন, অ্যাপোগ্রাফ মানে প্রতিলিপি যেগুলো, সেগুলোকে বাদ দেন, এবং তার কাছ থেকেই ভবিষ্যৎ স্টেম্যাটোলজির একটা প্রারূপ তৈরি হয়। স্টেম্যাটোলজি বা স্টেম্যাটিক্স কি সেটা একটু পরে বলছি। এর পরবর্তী বিখ্যাত কিছু পাঠ সমালোচক হলেন ফরাসি পণ্ডিত যোসেফ স্ক্যালিগার, ইজাক কজোবো, ইংরেজ পণ্ডিত রিচার্ড বেন্টলে। কিন্তু পদ্ধতিগত দিক থেকে এনারা খুব একটা আলাদা ছিলেন না। এরপর 19বিংশ শতাব্দীতে পাঠ সমালোচনার ধারার ব্যাপক উন্নয়ন ঘটে। এ সময় জার্মান পণ্ডিত কার্ল লাখমানের উনি একটি বস্তুগত পদ্ধতির উদ্ভাবন ঘটান, অবজেক্টিভ মেথড। এই পদ্ধতির সম্পূর্ণ কৃতিত্ব লাখমানের না হলেও এই পদ্ধতি বর্তমানে লাখমান মেথড নামেই পরিচিত। লাখমান 1816 সালে তার যে পোস্ট ডক্টরাল ডিসার্টেশন বা জার্মানে যাকে বলে হাবিলিটাশন শ্রিফট, তাতে এই পদ্ধতি নিয়ে আলোচনা করেন। এই পদ্ধতি অবলম্বন করে প্রথম স্টেমা বা পুঁথির বংশ বৃক্ষ প্রকাশিত হয় 1817 খ্রিস্টাব্দে এইচ.এস. কোলিন এবং সি.জে. শ্লাইটারের সম্পাদিত ত্রয়োদশ শতাব্দীর একটি সুইডিশ গ্রন্থে। লাখমান পদ্ধতিটা কি? এই লাখমান পদ্ধতিকে অনেক সময় স্টেম্যাটিক মেথড, স্টেম্যাটিক্স, স্টেম্যাটোলজি যেটা আগে বলছিলাম, বা অনেক সময় ক্লাসিক্যাল মেথডও বলা হয়। দুটো ম্যানুয়াল আছে এই পদ্ধতি যেগুলো খুব বহু প্রচলিত। একটা জার্মানে পল মাজের টেক্সট ক্রিটিক, আর একটা হচ্ছে মার্টিন ওয়েস্টের টেক্সচুয়াল ক্রিটিসিজম অ্যান্ড এডিটোরিয়াল টেকনিক। পল মাজের বইটার ইংরেজি অনুবাদও আছে। তো এই লাখমানের মেথডের দুটো ধাপ আছে। প্রথম ধাপটা যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটাকে বলা হচ্ছে রিসেনশিও বা লোয়ার ক্রিটিসিজম অনেক সময় বলে, বাংলায় নিম্ন সমালোচনা বলতে পারি। তাতে আসলে উপলব্ধ যে পুঁথিগুলো আছে তার উপর ভিত্তি করে রচনার সম্ভাব্য প্রাচীনতম রূপকে আমরা নির্মাণ করি। এটাই হচ্ছে আমাদের মূল কাজ। এটাকেই বেসিক্যালি স্টেম্যাটিক্স বা স্টেম্যাটোলজি বলে। এবং তারপরে
আমাদের আরেকটা কাজ করতে হয় যেটাকে বলা হচ্ছে এমেন্ডাৎসি বা হাই ক্রিটিসিজম। সেখানে আমরা মূলত বিষয়গত জ্ঞান এবং অন্যান্য স্রোত থেকে নির্মিত পাঠের মূল্যায়ন করি এবং প্রয়োজনে সংশোধন করি। কিভাবে হয় ব্যাপারটা? নিম্ন সমালোচনা বা রিসেনশিওর ক্ষেত্রে উপলব্ধ যে পুঁথিগুলো আছে তার মধ্যে তাদের একটা কোলেশন করতে হয়, সম্বন্ধে বিমর্শ করতে হয়, এবং তারপরে যে পুঁথিগুলো স্বতন্ত্রভাবে গুরুত্বহীন সেগুলোকে বাদ দিতে হয় এবং সম্বন্ধ বিমর্শের মাধ্যমে নির্ধারিত পুঁথিগুলির সম্বন্ধ অনুযায়ী পাঠের নির্মাণ করতে হয়। তো এই সম্বন্ধটা বানাতে গিয়ে আমাদের উপলব্ধ পুঁথিগুলো একটা বংশ তালিকা বানাতে হয়, যেটা হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ এই মেথডে, লাফমানের মেথডে। তো আমি এই একটা এটা ওই পল মাজের বইয়ের যে একটা সোজা একটা বংশ তালিকার একটা উদাহরণ, সেটা আমি এখানে দিচ্ছি। তো এখানে আমরা দেখে নিই যে নিচে বড় হাতের যে ইংরেজি রোমান লেটার গুলো আছে সেগুলো হচ্ছে এক একটা পুঁথি আমরা ধরে নিই। আমাদের কাছে এ বি সি ডি ই এফ জে জি এইচ আর কে, এই কটা পুঁথি আছে। কে এর ব্যাপারটা এখন বাদ দিই, আগে এই বাকিগুলোকে নিয়ে দেখি যে এই কতগুলো পুঁথি আমাদের কাছে আছে। এখন এখানে জের মধ্যে যদি এফ এর সমস্ত ভুল নিজস্ব কমপক্ষে একটা ভুল থাকে তাহলে বলতে পারি জে হলো এফ এর থেকে বেরিয়েছে। যদি জি আর এইচ এ কিছু সাধারণ ভুল থাকে আর কিছু নিজস্ব ভুল থাকে তবে বলা যেতে পারে জি আর এইচ একটা কমন এক্সাম্পলার এপসিলন থেকে বেরিয়েছে। তো এক্সাম্পলার মানে হচ্ছে এই এক একটা যে পুঁথি, কিন্তু এপসিলন বা এই যে গ্রিক লেটারে যেগুলো গ্রিক লেটারে যেগুলো দেওয়া আছে সেগুলো আমাদের কাছে নেই, আমাদের কাছে উপলব্ধ নয়, কিন্তু আমরা সেগুলোকে রিকনস্ট্রাক্ট করতে পারি এইগুলোর বেসিসে। তো আমরা জি আর এইচ থেকে এপসিলনকে রিকনস্ট্রাক্ট করতে পারি, এগুলোকে বলে হাইপ আর্কিটাইপ। ঠিক এমন ভাবেই এফ এবং এপসিলন থেকে ডেল্টাকে বানানো যায়, আর ডেল্টা ও ই থেকে গামাকে, এ বি সি ও ডি থেকে বিটাকে বানানো যেতে পারে। আর বিটার পাঠ সেখানেই সন্দেহাস্পদ যেখানে এ বি সি ডির মধ্যে পাঠভেদ থাকবে আর সেটা গামার সাথেও মিলবে না। এ বি সি ডি আর ডেল্টার সমস্ত নিজস্ব পাঠভেদ তখন আমরা বাদ দিতে পারি। এখন যেখানে বিটা আর গামার পাঠ মিলে যাবে সেখানে আমরা আলফার নিশ্চিত পাঠ পাবো, আর যেখানে মিলবে না সেখানে পাঠান্তর থাকবে, ভ্যারিয়েন্ট থাকবে। এই আলফা হলো আমাদের আর্কিটাইপ, বা যেটাকে সংস্কৃতে আদ্যাবৃত্তি বলি। হ্যালো হ্যালো দীপ্র, ইজ ইট ফাইন? হ্যাঁ, শোনা যাচ্ছে? আমি তো শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে ফাইন, তুই প্রসিড কর। তুই টেমাটা দেখতে প্রেজেন্টেশনের স্লাইডটা দেখতে পাচ্ছি না। হ্যালো জয়দীপ দা, দীপ্র লগ আউট হয়ে গেছে আবার। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে, দেখছি দেখছি আমি। লগ আউট হয়ে গেছে। হ্যালো হ্যাঁ, তুই লগ আউট হয়ে গেছিস। সম্রাট দা, হ্যাঁ বল, তুই লগ আউট হয়ে গেছিস বাবু। ও
ও হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় ব্রাউজারের কোনো একটা সমস্যা হচ্ছে। আমি মোজিলা ফায়ারফক্স থেকে একবার ট্রাই করছি না। ওকে, ফাইন ফাইন ফাইন। হুম। না, আরেকটা কিন্তু ডিপ্রো বলে খোলা আছে, ওটা আমি প্রেজেন্টার করে দেবো। ওটা না না ওর না, মোবাইলে বোধহয়, ওটা করো না। আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে ফাইন। হ্যাঁ, জয়েন করেছে জয়দা। হ্যাঁ, করে দিয়েছি, প্রেজেন্টার হ্যাঁ, করে ফাইন দিয়েছি। ফাইন ফাইন ফাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অত্যন্ত দুঃখিত, যান্ত্রিক গোলযোগ। হ্যাঁ। আহ, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি ঠিক এটা মুভ করছে না, আমি কেন বুঝতে পারছি না। আম, না, কি প্রবলেম হচ্ছে বল। স্লাইড শো কর, স্লাইড শো কর। হ্যাঁ, Hello. স্লাইড শো করছি, কিন্তু স্লাইড আমি চেঞ্জ করছি স্লাইড গুলো, এটা এখানে চেঞ্জ হচ্ছে না। স্লাইড শো মোডে নেই, আচ্ছা। কিন্তু লেআউট মোড দেখাচ্ছে। না, না, এখান থেকে প্রেজেন্টার ওকে করা যাচ্ছে না। ও কি মজিলাতে আছে? দীপ্র, আপনি মজিলাতে আছেন? হ্যাঁ হ্যাঁ, মোজিলা। হ্যাঁ, মোজিলাতে ঢুকেছে। আপনি ক্রমে ঢুকুন, ক্রমে ঢুকুন। ক্রমে তো এই তুই ক্রোম সমস্যাটা দিয়ে ঢোক। হচ্ছে, ঠিক আছে, তুই ক্রোম দিয়ে ঢোক আরেকবার। বারবার কেটে যাচ্ছে। হ্যাঁ, উম, এটা ক্লোজ করে আপনি ক্রোম দিয়ে ঢুকুন। হ্যাঁ, এটা কনফিউজ এটা, তুমি 8 নম্বর যেটা 8-এর ALX এর কি? দীপ্র প্রেজেন্টার করে দিয়েছি আপনাকে, এবার পারবেন আশা করছি। হ্যাঁ, বলো। কে কে হলো একটা কন্টামিনেশন বা বিমিশ্রণের পুঁথি, যেখানে লিপিকার তার পাঠ একাধিক পুঁথি থেকে লেখে। হ্যালো।
হুম। জয়দীপ দা, একটু মিউট করে দেবেন বাকিদের। এখানে যদি একই ভুল কোনো সময় বিটা আর গামার মধ্যে, কোনো সময় শুধু কে আর বিটার মধ্যে, আর কোনো সময় শুধু গামা আর কে এর মধ্যে থাকে, তাহলে এগুলোর মধ্যে কোনো একটি বা একাধিক বিমিশ্রিত বা কন্টামিনেটেড পুঁথি। সেক্ষেত্রে এগুলোর পাঠভেদগুলোকে সবকটাকেই আলফার আনুমানিক পাঠান্তর হিসেবে ধরতে হবে। এবার শেষমেশ আমরা আলফার যে কটা পাঠান্তর পাবো, সেখান থেকে আসল পার্টটাকে হায়ার ক্রিটিসিজমের পদ্ধতি অবলম্বন করে নিশ্চিত করতে হবে। তো হায়ার ক্রিটিসিজম হলো এই পদ্ধতির পরের ধাপ। এখানে আমাদের এক্সামিনাৎসিও বা নির্মিত পাঠের প্রামাণ্য বিচার করতে হয়। তো তার জন্য আমাদের কি কি দরকার? বিষয়বস্তু জানতে হবে, ভালো করে বুঝতে হবে, ব্যাকরণ বা রচয়িতার শৈলী সম্পর্কে ভালো জ্ঞান, এবং অন্যান্য প্রাসঙ্গিক জ্ঞান যেগুলো আমাদের ওই পাঠের প্রামাণ্য বিচারের ক্ষেত্রে দরকার। আর পাঠান্তরগুলো আমরা ফাইনালি যে পাঠান্তরগুলো পেলাম, সেগুলোর সংখ্যা কমানোর জন্য দুটো ম্যাক্সিম বলা হয়। একটা হচ্ছে উত্তরুম ইন আলতারুম আবিতুরুম এরাত, তার মানে হলো কোনটা অন্যটাকে উৎপন্ন করতে পারে। যদি আমাদের দুটো পাঠান্তর থাকে, তার মধ্যে মনে হতে পারে একটা পাঠ আরেকটার পাঠের জনক হতে পারে, তাহলে আমরা যে পাঠটা জনক সেই পাঠটাকে নিতে পারি। আর আরেকটা ম্যাক্সিম হলো লেক্সিও ডিফিসিলিওর পোসিওর, যেটা আমি একটু আগে বলছিলাম, ওই কামায়ানা, ওইটার উদাহরণ দিয়ে, মানে যেটা বেশি খটোমটো পাঠ, যে বেশি খটোমটো পাঠান্তর, সেটা সম্ভাব্যতা বেশি। তবে বাস্তবিকভাবেই এই অবজেক্টিভ মেথডের আদর্শ পরিস্থিতি আমাদের থাকে না। আর এই পদ্ধতির বেশ কিছু ক্ষতিকর প্রিসাপোজিশনস রয়েছে। যেমন আমরা ধরে নিই একটাই মূল পুস্তক থাকবে, একটাই মূল পুঁথি থাকবে, লেখক একটাই পুঁথি লিখেছেন, কিন্তু কবিদের লেখার একাধিক প্রতিলিপি হতে পারে। যেমন একটা উদাহরণ হচ্ছে, একাদশ শতাব্দীতে কাশ্মীরের শ্রীনগরে কাব্যচর্চার এক আসরে কবি মঙ্খ তার নতুন লেখা কাব্য শ্রীকণ্ঠচরিত পড়ে শোনাচ্ছেন। সেখানে তার বড় ভাই লঙ্কক বা অলঙ্কারের বাড়ি, অলঙ্কার রয়েছেন, অ্যাকচুয়ালি তার বাড়িতেই সভাটা হচ্ছে। আর সেখানে বাকি দিকপাল পণ্ডিতেরা বসে আছেন, যেমন অলঙ্কার সর্বস্বের রচয়িতা রুজ্জক, যিনি মঙ্খের গুরু ছিলেন, রাজতরঙ্গিনীর রচয়িতা কলহন এবং আরো পণ্ডিতেরা। এখানে এই পণ্ডিতদের মাঝখানে কাব্য পড়ার মানে হলো এরা মঙ্খকে তাঁর লেখা সম্পর্কে উপদেশ দেবেন এবং উনি তাঁর লেখা সংশোধন করবেন। তার মানে একজন লেখকের একটাই অটোগ্রাফ থাকবে, তার কোনো মানে নেই। দ্বিতীয়ত, পুঁথির লেখকেরা শুধু ভুলই করে, কিছু শোধরায় না, এটাও ঠিক নয়। অনেক ক্ষেত্রেই আমরা দেখি স্ক্রাইবরা নিজেরাও অনেক সময় পাঠ শুদ্ধি করেন। তৃতীয়ত, আমরা ধরে নিই যে একজন লিপিকার কেবল একটি পুঁথি থেকেই নকল করেন। এখানেই কন্টামিনেশনের সমস্যাটা হয়। কন্টামিনেশনের ক্ষেত্রে এই অবজেক্টিভ মেথড কাজ করবে না। সেক্ষেত্রে কোনো পুঁথি বংশবৃক্ষের যে অংশেই থাকুক না কেন, তার পাঠভেদগুলোর আপেক্ষিক গুরুত্ব কম হয়ে যাবে। আর কোডেক্স ইউনিকাস যদি হয়, মানে যদি কোনো গ্রন্থের একটাই পুঁথি পাওয়া যায়, সেক্ষেত্রেও এই পদ্ধতি অবলম্বন করার কোনো উপায় নেই। আবার কোনো কোনো গ্রন্থ যার উপভাষাগত পার্থক্য রয়েছে, ডায়ালেকচুয়াল ভ্যারিয়েশন আছে, বা কোনো কোনো গ্রন্থ যেগুলো নন স্ট্যান্ডার্ড ভাষায় লেখা হয়েছে, সেগুলোর ক্ষেত্রেও এই পদ্ধতি কাজ করবে না। সেগুলোর ক্ষেত্রে সংস্করণ এক একটা স্বতন্ত্র পুঁথির উপর নির্ভর করেই করা উচিত। এইরকম সংস্করণকে বলে হচ্ছে লাইট হ্যান্ডশিফট এডিশন। কিছু কিছু বৌদ্ধ সংস্কৃত গ্রন্থ যেগুলো নন স্ট্যান্ডার্ড সংস্কৃতে লেখা, সেগুলোর ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করা উচিত। অনেক পণ্ডিতের মতে মহাভারতের মতো গ্রন্থ যাদের অজস্র পৃথক সংস্করণ বা রিসেনশন রয়েছে, তাদের ক্ষেত্রেও এই ক্লাসিক্যাল পদ্ধতি ব্যবহার না করে লাইট হ্যান্ডশিফট পদ্ধতি অবলম্বন করা উচিত। অনেকে বেস্ট ম্যানুস্ক্রিপ্ট মেথড অবলম্বন করেন।
এটা হচ্ছে যে অনেকগুলো পুঁথির মধ্যে সম্পাদক সেরা পুঁথিটা বেছে নেন এবং সেই পুঁথির উপর বেস করে তিনি তার এডিশনটা বানান। কিন্তু এই পদ্ধতি আসলে বেশ ক্ষতিকর। এই পদ্ধতিতে আমরা অনেক আসল পাঠকে হারাতে পারি। অনেকে আবার কপি টেক্সট মেথড ব্যবহার করেন। এটা সেই অনেকটা এমেন্ডাৎসি ওপে কোডিকামের মতো, মানে একটা সংস্করণের উপর নির্ভর করেই পাঠটা নির্মাণ করছি, কিন্তু সমস্যার জায়গাগুলোতে অন্য পুঁথি থেকে টেক্সট কপি করছি। এই পদ্ধতির বেশি প্রচলন হচ্ছে আমেরিকাতে, কিন্তু ক্লাসিক্যাল টেক্সটের সম্পাদনায় এর খুব একটা গুরুত্ব নেই। আধুনিক সম্পাদনার ক্ষেত্রেই এর বেশি প্রয়োগ। আর অনেক সময় সম্পাদনার ক্ষেত্রে যে পাঠ বেশি পুঁথিতে পাওয়া যাচ্ছে সেই পাঠ অনুযায়ীও সম্পাদনা করা হয়, যেটাকে অনেক সময় ইনটুইটিভ মেথড বলে। কিন্তু এই পদ্ধতিও বেশ বিপজ্জনক। পাঠ সমালোচনার একটা ধ্যেয় বাক্য হলো ম্যানুস্ক্রিপ্টস মাস্ট বি ওয়েড নট কাউন্টেড, অর্থাৎ পুঁথির তুল্যমূল্য বিচার করা উচিত, সংখ্যা নয়। যাই হোক, পাশ্চাত্য ধারায় নানা সময় বিভিন্ন পাঠ সমালোচক বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করেছেন, তবে ক্লাসিক্যাল টেক্সটের সম্পাদনার ক্ষেত্রে এই ক্লাসিক্যাল পদ্ধতির তেমন খুব একটা বিকল্প নেই। কিন্তু আমাদের অন্ধভাবে এই অবজেক্টিভ মেথড অনুসরণ করলে চলবে না। এর মধ্যে যথেষ্ট উপযুক্ত সাবজেক্টিভিটি অর্থাৎ ব্যক্তিগত বিচার বিবেচনা ও সূক্ষ্ম বুদ্ধির প্রয়োজন। আর আজকাল স্টেম্যাটিক্স এর বেশ কিছু ক্ল্যাডিস্টিক্স এর ধাঁচে সফটওয়্যারও তৈরি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এখনো এরকম কোনো সফটওয়্যার ব্যবহার করিনি, তবে যারা ব্যবহার করেছেন তাদের কাছে শুনেছি এইসব সফটওয়্যার কোনো কোনো ক্ষেত্রে ভালো ফল দিলেও এখনো এগুলো পুরোপুরি নির্ভরযোগ্য হয়ে ওঠেনি। কন্টামিনেশনের ক্ষেত্রে মানুষের মতো এই সফটওয়্যারগুলো কনফিউজড হয়ে পড়ে। তো বেসিক্যালি এই কম্পিউটার বেসড মেথডটা এই স্টেম্যাটিক্সেরই একটা পদ্ধতি, কিন্তু স্টেম্যাটিক্সের ক্ষেত্রে আমরা সেটা ম্যানুয়ালি করি, আর এই ক্লাডিস্টিক মেথডে এটা কম্পিউটার করে দেয়। পাঠ সমালোচনার পটভূমিকা ইউরোপ আর ভারতবর্ষে খুব একটা আলাদা ছিল না। তবে ইউরোপে এক ভাষার লিপি বৈচিত্র্য নেই, কিন্তু সংস্কৃত ভাষা লেখার জন্য প্রচুর লিপি ব্যবহৃত হতো। এক লিপিতে অন্য লিপিতে পরিবর্তনের সময় ভুল হওয়ার সম্ভাবনা বেশি। ইউরোপের লিপির আকারের তারতম্য ছিল, কিন্তু মূল রূপ মোটামুটি এক থাকায় এই সমস্যা তেমন ছিল না। আর ছাপা বইয়ের গুরুত্বের ক্ষেত্রে ইউরোপ আর ভারতবর্ষ মোটামুটি একই রকম ছিল। ইউরোপে ছাপাখানার প্রচলন পঞ্চদশ শতাব্দীর শেষ থেকেই শুরু হয়, ভারতবর্ষে অনেক পরে হয়। এ সময় ভালগেট এডিশন গুলো তৈরি হয়। ভালগেট এডিশন হচ্ছে সেই এডিশন গুলো যেগুলো বহুল প্রচলিত, কিন্তু অল্প কয়েকটা ম্যানুস্ক্রিপ্টের উপর নির্ভর করে, বা স্টেম্যাটিক্স এর পদ্ধতি ছাড়া যেগুলো যে এডিশন গুলো করা হয়েছে, যেগুলোর কোয়ালিটি খুব একটা ভালো না কিন্তু বহুল প্রচলিত। ইউরোপে এই প্রথম এডিশন গুলোকে বলা হয় টেক্সটুস রিসেপ্টুস বা রিসিভড টেক্সট। এগুলোর বহুল পুনর্মুদ্রণের জন্য এই সম্পাদনার পাঠই মানে স্ট্যান্ডার্ড পাঠ হয়ে যায়। যেমনটা হয়েছিল ওই ওলন্দাজ পণ্ডিত এরাসমুস অফ রোটেরডামের নিউ টেস্টামেন্টের এডিশনের ক্ষেত্রে খুব অল্প কয়েকটা পুঁথি ব্যবহার করে প্রকাশনা হয়, যেটা খুব একটা প্রামাণ্য হয়নি, আর সেটাই বহুল প্রচলিত হয়ে মান্যতা পেয়ে যায়। আর ঈশ্বরের বাণী বলে এর পাঠ পরিবর্তনের ধৃষ্টতাও কেউ তখন আর দেখায়নি। ভারতবর্ষে মৌখিক পরম্পরার গুরুত্ব থাকলেও ছাপাখানায় ছাপা বই জনগণের কাছে এখানে ব্যাপক সমাদৃত হতে থাকে। ঊনবিংশ শতাব্দীর শুরু থেকেই ভারতে ব্যাপকভাবে বই ছাপা শুরু হয়। সংস্কৃত ক্লাসিক্যাল টেক্সটগুলোর ভালগেট এডিশন এ সময় ছাপা হতে থাকে। এরাসমুসের নিউ টেস্টামেন্টের এডিশনের মতো কিছু কিছু সমস্যা ভারতেও হয়েছিল, যেমন যখন যোগভাশিষ্টের মোক্ষপায় নামে একটা প্রাচীন ও প্রামাণ্য কাশ্মীরি সংস্করণের সন্ধান পাওয়া যায়, তখন অনেক সংস্কৃত পণ্ডিতের কাছে এটা মানা খুব দুরূহ হয়ে পড়ে যে এতদিন যে যোগভাশিষ্ঠ তারা পড়ে আসছেন তার পাঠ খুব একটা প্রামাণিক নয়। এবার আমরা একটু দেখব ভারতবর্ষে ইউরোপীয়রা আসার আগে এদেশের পণ্ডিতরা পাঠ সমালোচনা নিয়ে কি রকম ধারণা পোষণ করতেন। এ নিয়ে অবশ্য পণ্ডিত মহলে কিছু মতানৈক্য আছে।
জেরার্ড কোলা নামে একজন ফরাসি পণ্ডিত তার একটা নিবন্ধে তিনটে সম্ভাব্য অবস্থানের কথা বলছেন। এক, ভারতবর্ষের পাঠ সমালোচনা মূলত ইউরোপীয়দের অবদান। দুই, ভারতবর্ষে কিছু পরম্পরাগত পদ্ধতি পাশ্চাত্য পাঠ সমালোচনার সাথে সাযুজ্য রাখে। আর তিন, যদি ভারতীয় পারম্পরিক পাঠ সমালোচনা বলে কিছু থাকে তবে তার উদ্দেশ্য রচনার মূল পাঠে পৌঁছানো নয়, বরং তার সবথেকে উৎকৃষ্ট পাঠে পৌঁছানো। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই তিনটে মতেরই নিজস্ব কিছু সত্যতা আছে। প্রাগ আধুনিক ভারতে বাস্তবিকভাবেই পলিৎসিয়ানোর মতো পুঁথির কোলেশন এবং লাখমানের মতো পুঁথির বংশবৃক্ষ বানিয়ে পাঠ সমালোচনার পদ্ধতি নিয়ে এরকম বিস্তারিত আলোচনা কেউ করেননি, বা করে থাকলেও তার কোনো নিদর্শন নেই। ইন্ডোলজির দুনিয়ায় সংস্কৃত গ্রন্থের আধুনিক পাঠ সমালোচনা ইউরোপীয়রাই তাদের দেশের পাঠ সমালোচনার পদ্ধতি অনুযায়ী করেছে, এবং সেক্ষেত্রে তারা ভারতীয়দের কাছে একটু ঋণী নয়। তৃতীয় মতটিও কিছু অংশে সত্যি। আগেই নীলমত পুরাণ এবং বুদ্ধ চরিতের নিদর্শনে দেখলাম যেখানে সম্পাদকরা কিভাবে নিজেদের লেখা অংশ দিয়ে গ্রন্থের ঘাটতি পূরণ করছে। পুরাণগুলোতে এরকম নিদর্শন প্রচুর দেখা যায়। অনেক সময় কোনো কোনো ধর্মীয় সম্প্রদায়ের প্রাধান্য বৃদ্ধি বা হ্রাসের জন্য পুরাণের পাঠেও সংযোজন বা অপসারণ হয়েছে। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলা দেখলাম যে উত্তর ভারতীয় ও দক্ষিণ ভারতীয় পাঠে তৃতীয় অঙ্কে দুষ্যন্ত ও শকুন্তলা শৃঙ্গারাত্মক সংলাপ বাদ দেওয়া হয়েছে। সম্ভবত এগুলোকে এরা রুচিশীল ভাবেনি, কিন্তু বঙ্গীয়, মৈথিল আর কাশ্মীরি পাঠে এগুলো রয়ে গেছে। তবে পাঠকে উৎকৃষ্ট করার এই প্রচেষ্টা ইউরোপীয় পাঠ সমালোচনার দুনিয়ায়ও ছিল। ইউরোপে নবজাগরণের সময় প্রচুর নিদর্শন পাওয়া যায়। কিন্তু দ্বিতীয় মতটা সেটাও কিছু অংশে সঠিক। পাঠ সমালোচনার বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারণা ভারতীয়দের ছিল এবং তা সংস্কৃত টিকাকারদের রচনা ঘাঁটলেই বোঝা যায়। এক্ষেত্রে কাশ্মীরি টিকাকার এবং লেখকরা বিশেষ পারদর্শিতা দেখান। দশম একাদশ শতাব্দীর কাশ্মীরি পণ্ডিত খেমরাজ যখন দশম শতাব্দীর কবি উৎপল দেবের শিবস্তোত্রাবলীর টিকা লেখেন, তখন তিনি জানান যে এই কাব্যের খসড়া উৎপল দেব নিজে বানাননি। উৎপল দেব আলাদা আলাদা কিছু শ্লোক রচনা করেছিলেন, কিন্তু কয়েকজন সম্পাদক সেই শ্লোকগুলোকে একত্রিত করে এই গ্রন্থের সম্পাদনা করে। কোনো কোনো ক্ষেত্রে তিনি এও জানিয়েছেন যে এই শ্লোক অপ্রামাণিক হতে পারে, কারণ এর সাথে উৎপল দেবের শৈলীর কোনো মিল নেই। কিরণতন্ত্রের টিকাকার ভট্ট রামকণ্ঠ দশম শতাব্দীতে লিখছেন, পাঠ ভেদোত্র সাধুর্বা তদন্यो বা মূলতঃ কিন্তু অধ্যেত্রী ভ্রমাৎ তেন তৎপ্রদর্শনম অজ্ঞাতা। মানে পাঠভেদ এখানে ভালো বা খারাপ যাই হোক না কেন তা মূলানুসারী নয়, বরং পাঠকদের ভুলের কারণে, তাই সেগুলোকে দেখানো হলো অজ্ঞতা। আরেকজন পণ্ডিত রাফেলে তোরেলা লিখছেন, the genealogical lines of Sharada manuscripts are usually blurred by the tendency of the Kashmiri Pandits, who themselves copied the manuscripts to make something like a critical edition ante litteram. তো এরাও ভারতীয়রাও পাঠ সমালোচনার বেশ কিছু পদ্ধতি অবলম্বন করত। আরেকটা উদাহরণ দিচ্ছি, মেঘদূতের প্রথম শ্লোকটা আষাঢ়স্য প্রথম দিবসে। তো এর একটা পাঠান্তর আছে আষাঢ়স্য প্রথম দিবসে। টিকাকার বল্লভদেব প্রথম দিবসে পাঠটাকে যথাযথ মনে করেন এবং বলেন যে এই সকার ও থকারের লিপি সারূপ্যের কারণেই অনেকে ভুল করে প্রথম দিবসে পড়েন। তো আমি এই জন্য দেবনাগরীতে লিখলাম যাতে বোঝা যায় যে ঈশ্বর অর্থ একরকম দেখতে দেবনাগরীতে কিছুটা। বল্লভদেব লিখছেন কেচিত্তু সকার থকারয়োর লিপি সারূপ্য মোহাত প্রথমা ইতি উচ্চুঃ। মারাঠি পণ্ডিত নীলকণ্ঠ চতুর্ধর সপ্তদশ শতাব্দীতে বারাণসীতে যখন মহাভারতের এক নতুন সম্পাদনা শুরু করেন,
তখন তিনি সেই সম্পাদনার জন্য বিভিন্ন দেশ থেকে পুঁথি আনিয়েছিলেন। তিনি লিখছেন বহুন সমাহৃত্য বিভিন্ন দেশান কোশান বিনিশ্চিত্য চ পাঠমগ্রম প্রাচাম গুরূণামনুসৃত্য বাচাম আরভতে ভারত ভাবদীপঃ। মানে এই বাহুন সমাহৃত্য বিভিন্ন দেশান, বিভিন্ন দেশের যে পুঁথি সেগুলো উনি আনিয়ে এই ভারত ভাবদীপ টিকাটা লেখেন। নবম শতাব্দীতে কাশ্মীরের দার্শনিক ও বৈয়াকরণ কবি জয়ন্ত ভট্টের আগমডম্বর নাটকের একটা সংলাপ হচ্ছে জরৎ পুস্তকা লিখিতম যদপি তদপি কিঞ্চিদ ইদানীম কেনাপি ধূর্তেন প্রখ্যাপ্যতে মহান অয়মাগম ইতি। মানে যে কেউ ধূর্ত লোক যা তা কিছু একটা পুরনো পুঁথিতে লিখে সেটাকে প্রামাণিক বই বলে চালিয়ে দিতে পারে। এর থেকে অন্তত এটা বোঝা যায় যে এরা জানতো যে পুরনো পুঁথি বেশি প্রামাণিক। জার্মান ইন্ডোলজিস্ট ইউর্গেন হানেদার দেখিয়েছেন যে পাঠ সম্পাদনা সংক্রান্ত, পাঠ সমালোচনা সংক্রান্ত বেশ কিছু অবধারণা ও পারিভাষিক শব্দ আমরা সংস্কৃত টিকা গ্রন্থগুলোতে পাই। যেরকম ভ্যারিয়েন্টের জন্য পাঠভেদঃ, অগমেন্টেড রিডিং এর জন্য অধিক পাঠঃ, ডেফিশিয়েন্ট রিডিং এর জন্য পাঠঃ। যদি অল্টারনেটিভ রিডিং থাকে তাহলে অনেক সময় টিকাকাররা লেখে ইতি চ পাঠঃ। যদি কোনো পার্টিকুলার কমেন্টারির কোনো পাঠ থাকে তাহলে সেটার জন্য বৃত্তিগ্রন্থস্য পাঠঃ। যদি কোনো বিশেষ লিপির ট্র্যাডিশনে ওই পাঠটা থাকে তাহলে সেই লিপিকে মেনশন করে তারা বলে দ্রাবিড় পাঠঃ বা আন্ধ্র পাঠঃ। যদি ডিসকার্ডেড রিডিং হয় তাহলে অপপাঠঃ। ওয়াইড স্প্রেড রিডিং এর জন্য প্রায় পাঠঃ। কিছু কিছু ম্যানুস্ক্রিপ্টে যদি কোনো রিডিং পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে ইতিক্বচিত পাঠঃ বা ইতিক্বচিত গ্রন্থে পাঠঃ। এখন যেটা আমরা ডিপ্লোম্যাটিক ট্রান্সক্রিপ্ট বলি, যে কোনো ম্যানুস্ক্রিপ্ট দেখে যা লেখা আছে একদম হুবহু সেইভাবে টুকে যে ট্রান্সক্রিপ্ট তৈরি করা হয়, মূলত ডকুমেন্ট প্রিজার্ভেশনের জন্য এই ডিপ্লোম্যাটিক ট্রান্সক্রিপ্ট বানানো হয় বা ডিপ্লোম্যাটিক এডিশনও বলে অনেক সময়। সেরকম লেখা আমরা কলোফোনে অনেক সময় পাই। পুঁথি লিপিকাররা লেখেন যথা দৃষ্টম তথা লিখিতম, যেরকম দেখেছি সেরকম লিখেছি। অনেক সময় কোনো পার্টিকুলার কমেন্টেটরের নাম উল্লেখ করে বলা হয় যে এটা সেই কমেন্টেটরের ভেরিয়েন্ট। যেরকম ইতি হরিদাস পাঠান্তরম, হরিদাস নামের কোনো কমেন্টেটরের পাঠ হচ্ছে এটা। কোনো পাঠ যদি ট্রেডিশনালি অ্যাকসেপ্টেড হয় তাহলে এরকম বলে অনেক সময় টিকাকাররা সাম্প্রদায়িক পাঠঃ বা আমনায়া পাঠঃ। যদি কোনো রিডিং তার ঠিক মনে হয় তাহলে সেখানে বলে যে যুক্ত পাঠঃ বা সম্যক পাঠঃ। যদি কোনো রিডিং কে পুরনো লাগে, মানে পুরনো মানে সেটা প্রেফারেবল, তাহলে প্রাচীন পাঠঃ বা আর্ষঃ পাঠঃ। যদি অনেক পুঁথিতে সেই পাঠটা দেখা যায় তাহলে অনেক সময় এরকম লেখা থাকে বহু পুস্তকেষু পাঠঃ। যদি কোনো টিকাকার কোনো পাঠকে পছন্দ না করেন তাহলে বলতে পারেন ইতি পাঠো না মনোরমা, ইটস নট আ নাইস রিডিং। কোনো পাঠকে যদি অপ্রামাণিক মনে হয় তাহলে বলে অপ্রামাণিক পাঠঃ। যদি ইন্টারপোলেটেড রিডিং হয় তাহলে প্রক্ষিপ্ত পাঠঃ। মডার্ন ফ্যাব্রিকেশন হলে আধুনিক কল্পিতঃ। ট্রান্সমিটেড হলে পাংক্তঃ, নট ট্রান্সমিটেড রিডিং হলে অপাংক্তঃ। এরকম যদি হয় যে রিডিং এতই করাপ্ট কিন্তু কোনো সলিউশন দেওয়া যাচ্ছে না তাহলে স্থিতস্য গতিশ্চিন্তনীয়া, এভাবে অনেক টিকাকার বলেন। এই প্রসঙ্গে ইউর্গেন হানেদারের একটি ইউর্গেন হানেদার বলছেন ইন্ডিয়ান টেক্সচুয়াল ক্রিটিসিজম as well as European textual criticism are collective terms for highly heterogeneous practices. Therefore, the conceptual opposition between Western and Eastern criticism can be misleading. আমরা স্বভাবতই দেখলাম যে ইউরোপেও যেরকম পাঠ সমালোচনার ক্ষেত্রে বহু পদ্ধতি ব্যবহৃত হতো, ভারতবর্ষের টিকাকাররা এবং ভারতবর্ষের লিপিকাররাও পাঠ সমালোচনার ক্ষেত্রে নানান ধরনের পদ্ধতি ব্যবহার করতেন। কিন্তু
পাঠ সমালোচনার ধারার একটা আমূল পরিবর্তন ঘটে কলোনিয়াল পিরিয়ড থেকে, যখন ভারতে ইউরোপীয় পাঠ সমালোচনার ধারা ইন্ট্রোডিউসড হয়, এবং তারপরের ইতিহাসটা আরেকটা বড় ইতিহাস। তো সেটা আজকে আর বলার অবকাশ নেই। তো আমি এইটুকু বলেই আজকে শেষ করতে চাই। আমি শুধু শেষে বলবো যে ভারতীয় সাহিত্যের জগতে পাঠ সমালোচনার প্রয়োগের ক্ষেত্র এখনো বহুলাংশে অকর্ষিত। ইউরোপীয় ক্লাসিক্স অর্থাৎ গ্রিক লাটিনের সাহিত্য সম্ভার পাঠ সমালোচনার দুনিয়ায় সংস্কৃত থেকে অনেক এগিয়ে আছে। এটা অবশ্য ঠিক যে সংস্কৃত ভাষার সাহিত্য সম্ভার গ্রিক ল্যাটিন সাহিত্যর থেকে আকারে অনেক বড়, কারণ এদেশে বিশাল ভূখণ্ড জুড়ে প্রায় 3 সহস্রাব্দ ধরে অবিচ্ছিন্ন ধারায় সাহিত্যকৃতি তৈরি হয়েছে। আমরা যারা সংস্কৃত, পালি, প্রাকৃত, অপভ্রংশ, ফার্সি বা অন্যান্য প্রাগ আধুনিক ভারতীয় সাহিত্য নিয়ে কাজ করি, তাদের এটা একান্ত কর্তব্য যে এই পুরনো সাহিত্যকৃতিগুলোকে উদ্ধার করা। এখনো প্রচুর প্রাচীন ও মধ্যযুগীয় সাহিত্যকৃতি পাণ্ডুলিপি আকারে দেশের বিভিন্ন লাইব্রেরিতে পড়ে আছে। আমরা জানি এই পুঁথিগুলোর আয়ু বেশি দিন নেই। ডিজিটাল উপায়ে কিছু সংরক্ষণ করার পদ্ধতি চালু হলেও দেশের প্রায় 3 কোটি পাণ্ডুলিপি সম্ভারের কাছে সে প্রচেষ্টা এখনো নগণ্য। আমাদের দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় সংস্কৃত পড়ানো হলেও পাঠ সমালোচনার জগতে আমাদের দেশের পড়ুয়াদের কাজ এখনো আশাব্যঞ্জক নয়। বেশিরভাগ সংস্কৃত বিভাগেই পাঠ সমালোচনা শেখানো হয় না, তবে ইদানিং কিছু কিছু জায়গায় সব শেখানো হয়েছে শুনেছি। বেশিরভাগ সংস্কৃত গ্রন্থের ক্রিটিক্যাল এডিশন ইউরোপীয়রা করেছেন। এর একটা কারণ হতে পারে যে ফিলোলজি বা ক্লাসিক্সকে সবসময় একটা বিলাসিতার বিষয় বলে মনে করা হয়। ইউরোপ এবং উত্তর আমেরিকার ধনী দেশগুলোর পক্ষেই এর পিছনে অর্থ ব্যয় করা সম্ভব। ভারতবর্ষের গরিব দেশগুলোর হয়তো ধ্রুপদী সাহিত্যকে পৃষ্ঠপোষকতা করার সামর্থ্য নেই, কিন্তু অন্তত সংস্কৃত সাহিত্য যার জন্য ভারতবর্ষে এত বিশ্ববিদ্যালয় রয়েছে তার অবস্থা আর একটু ভালো হওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। ধন্যবাদ। দীপ্রকে অসংখ্য ধন্যবাদ, এবং যেহেতু তিনি বেশ কিছু উল্লেখযোগ্য প্রশ্ন বা বক্তব্য রেখেছেন, যদি আপনারা কেউ কিছু বলতে চান বা স্পেসিফিক্যালি কোনো প্রশ্ন করতে চান আপনারা করতে পারেন, কিন্তু যেহেতু এখন এই মুহূর্তে দীপ্রর ওখানে প্রায় 12টা পেরিয়ে গেছে, আপনারা স্পেসিফিক্যালি কোনো প্রশ্ন করলে করুন। আপনারা হ্যাঁ, যিনি প্রশ্ন করবেন তিনি নিজেকে আনমিউট করুন, করে প্রশ্নটা করুন। আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ করুন গোপালী, করুন। হ্যাঁ দীপ্র, একদম শেষে যেটা বললি যে ঔপনিবেশিক যুগে এই যে পাঠান্তর পাঠ সমালোচনা এর একটা নতুন মোড় আসে এই ধারায়, তো যেটার সুযোগ আজকে নেই আলোচনায়, তো সেটা যদি খুব সংক্ষেপে, মানে কি ধরনের চেঞ্জ, উদাহরণ না দিয়ে যদি খুব সংক্ষেপে আমরা জানতে পারি, যে আমরা এতক্ষণ যেটা জানলাম তার থেকে কোনো কোয়ালিটেটিভ চেঞ্জ কি হলো ঔপনিবেশিক যুগে, সেটা জানতে হ্যাঁ, চাইছি। সেটা ঔপনিবেশিক যুগে যেটা হলো, আমরা যেটা ওই লাকমানের মেথড বললাম, যেটা স্কেমাটিক্স এর মেথড, সেটা আমাদের দেশে ইন্ট্রোডিউস করা হলো, এবং ভারতেরও বিভিন্ন পণ্ডিত গিয়ে ইউরোপে গিয়ে সেই পদ্ধতি শিখলেন, যেরকম ভিএস সুখথাঙ্কার, যিনি মহাভারতের ক্রিটিক্যাল এডিশন করেছিলেন। তো সেই পদ্ধতিগুলো সংস্কৃত টেক্সটের ক্ষেত্রে অ্যাপ্লাই করা শুরু হতে থাকলো। তবে এক্ষেত্রে কয়েকজন পণ্ডিত সবাই যে স্কেম্যাটিক্স কে মানেন এরকম নয়। যেরকম ম্যাক্স মুলার একদমই খুব একটা সমর্থনে ছিলেন না এই পদ্ধতি, এবং ম্যাক্স মুলার যখন উনি ঋগ্বেদের এডিশন করেন, ঋগ্বেদের ক্ষেত্রে অবশ্য ব্যাপারটা আলাদা, কারণ ঋগ্বেদে ভেরিয়েশনের সম্ভাবনা একেবারেই কম, কিন্তু সেক্ষেত্রেও তার টেক্সটে কিছু একটা সমস্যা ছিল। এরকম কিছু কিছু পণ্ডিত এগুলো অ্যাপ্লাই করেননি। তো প্রথমে আমাদের টেক্সট গুলো যখন এডিটেড হলো তখন ওই ভালগেট এডিশনই হয়েছিল আমাদের বেশিরভাগ টেক্সটে, এবং ক্রিটিক্যাল এডিশন খুব কম হয়েছে। মানে গ্রিক ল্যাটিনে ক্রিটিক্যাল এডিশনের সংখ্যা যতটা বেশি, সংস্কৃতর টেক্সটের সংখ্যা এত বেশি, এবং
সেই অনুপাতে ক্রিটিক্যাল এডিশনের সংখ্যা অত্যন্ত কম। মানে খুব হাতে গোনা কয়েকটা ঠিকঠাক ক্রিটিক্যাল এডিশন আমাদের সাহিত্যের ক্ষেত্রে হয়েছে, কিন্তু লোকেরা প্রয়োগ করছে সেটা আমাদের সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে। মানে ক্রিটিক্যাল এডিশন করতে গেলে এখন লোকেরা ওই ক্লাসিক্যাল মেথডই ফলো করে, এবং ইন্ডিয়ান টেক্সচুয়াল ক্রিটিসিজমের উপর বই লেখা হয়েছে, এস.এন. কাপড়ে উনি লিখেছিলেন। এবং এখন আমরা যারা দেশে ক্রিটিক্যাল এডিশন করি তারা মূলত ওই ইউরোপের ওই পদ্ধতিকেই ফলো করে আর কি। সেই ক্ষেত্রে একটা এই যে আমি পাতঞ্জল যোগশাস্ত্রের যে ভেরিয়েন্ট ভিডিও বা বা অভিজ্ঞান চক্রকলম নাটকের যে আলাদা আলাদা রিডিং আছে, এগুলো আমরা জানতে পারলাম এই পদ্ধতি অ্যাপ্লাই করার পরে। তো সেই জন্য, এবং এই পদ্ধতি অ্যাপ্লাই করার ফলে অনেক পুঁথি যেগুলো আগে পুরনো ভালগেট এডিশনে অন্যরকম রিডিং ছিল, আমরা আজকে আসল পুরনো রিডিং গুলোকে জানতে পারছি। এবং সংস্কৃত সাহিত্য এবং ভারতীয় অন্যান্য সাহিত্যের ক্ষেত্রে এই পদ্ধতিকে অ্যাপ্লাই করা একটা বিশাল ট্রেন্ড এসেছে এখন, কিন্তু অনেক কাজ করা বাকি আছে। তবে এ নিয়ে পলিটিক্স আছে অনেক, তো পলিটিক্সের কথাটা বলছি না। শুনলে একটু ভালোই হতো। পলিটিক্স আছে, কেউ কেউ মনে করেন যে এই থিমেটিক মেথড অ্যাপ্লাই করাটা হচ্ছে এক ধরনের মানে টেক্সট গুলোকে পলিটিক্যালি জাস্টিফাই করা, এবং সেক্ষেত্রে ভেরিয়েন্ট রিডিং গুলোর যে নিজস্ব গুরুত্ব রয়েছে সেগুলোকে নষ্ট করে দেওয়া। এবং আমরা যখন মহাভারতের ক্রিটিক্যাল এডিশন নিয়ে একজন জার্মান দাস পণ্ডিত, অরুণ দাস পণ্ডিত বলছেন যে মহাভারতের টেক্সচুয়াল ক্রিটিসিজম করে মহাভারতের একটা ফর্ম দেওয়াটা হচ্ছে একটা পলিটিক্যাল প্রজেক্ট, যেটা ভারতীয়রা হিন্দু ধর্মকে প্রজেক্ট করার জন্য করতে চেয়েছিল। কারণ ভারতীয়দের কখনোই কোনো দ্য রিডিং দ্য টেক্সট ছিল না, টেক্সট রিডিংস এগুলো ছিল। তো সেটা একটা পলিটিক্যাল প্রজেক্ট। যাই হোক, এবং জার্মান ইন্ডোলজিস্টরা খুব এর বিরুদ্ধে বলেছেন যে না, প্রত্যেক ক্ষেত্রেই আমাদের ঐতিহাসিক দৃষ্টি দিয়ে আমাদের চেষ্টা হওয়া উচিত যে আসল পাঠটা কি ছিল সেটা জানা। সেক্ষেত্রে সবসময় যে সেটা পলিটিক্যালি মোটিভেটেড হবে তার কোনো মানে নেই। এই নিয়ে মতভেদ রয়েছে পণ্ডিত মহলে, কিন্তু যারা ফিলোলজিস্ট বা ক্লাসিসিস্ট তারা সবসময় এই ক্লাসিক্যাল মেথডে টেক্সচুয়াল ক্রিটিসিজম করার সপক্ষে বলে আসেন এখনো, এবং সেটাই এখন ডমিনেন্ট ইন্ডোলজির ক্ষেত্রে অ্যাটলিস্ট, বা ফিলোলজির ক্ষেত্রে। আর যারা এর বিরুদ্ধে বলছেন তারা মূলত আমাদের এরিয়ার লোক নন, তারা মূলত সোশ্যাল সায়েন্স, হিস্ট্রি তাদের লোক। মানে বহুভাষ্যের যে কথাটা উঠে আসছে, তো বহুভাষ্য যখন থাকছে সেখানে একটা টেক্সটকে গুরুত্ব দিলে অন্য টেক্সটের যে গুরুত্বটা সেইটা কমে তবে যায়। আমি বলছি যে যখন আমরা ক্রিটিক্যাল এডিশন করি তখন আমাদের যে ক্রিটিক্যাল অ্যাপারেটাস থাকে সেখানে আমরা সব রিডিং ভেরিয়েন্ট গুলোকেই উল্লেখ করি, এরকম না যে বাদ দিচ্ছি, কিন্তু আমরা আমাদের প্রায়োরিটাইজ করতে হয় যে কোন রিডিংটাকে আমরা নেব, সেটা করি। কিন্তু ক্রিটিক্যাল এডিশন মানে আমরা যেগুলো আমরা বাদও দিচ্ছি সেগুলোকে আমাদের অ্যাপারেটাসের মধ্যে উল্লেখ করতে হবে যে এই রিডিংটা ছিল। সেটা সবসময় হয়, এবং সূত্রাঙ্কারের ক্রিটিক্যাল এডিশনে সেটা হয়, মানে উনি ফুট নোটে সব আলাদা রিডিং গুলোকে মেনশন করেছেন, কিন্তু উনি প্রায়োরিটাইজ করে একটা ফর্ম দিয়েছেন। হ্যাঁ, ক্রিটিক্যাল এডিশন করতে হলে এটা করতেই হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো দীপ্র, খুব সমৃদ্ধ হলাম আমরা এই আলোচনায়। আচ্ছা, আর কেউ কি কোনো স্পেসিফিক প্রশ্ন করবেন? যদি করেন হ্যালো, হ্যাঁ বলুন। উপাধির প্রশ্নের সূত্র ধরেই বলছি যে ওরাল হিস্ট্রি বা ওরাল ট্র্যাডিশন সেটা কি কোনোভাবে হায়ার ক্রিটিসিজমে হেল্প করতে পারে? এমনি আমাদের যে ক্লাসিক্যাল মেথড যেটা, তাতে ওরাল ট্র্যাডিশন খুব একটা হেল্প করে না।
একদম নতুন যে ডেভেলপমেন্ট, তাতে ওরাল ট্র্যাডিশনটাকে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে, ওরাল হিস্ট্রিটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটাকে একটা মানে ডিস্টিংক্ট একটা জায়গা দেওয়া হয়েছে। তো সেটা যদি হেল্প করে হ্যাঁ কোনোভাবে তাহলে হুম ভালো হয়। হ্যাঁ সেটা হেল্প করতে পারে, কিন্তু মানে ক্লাসিক্যাল মেথডের ক্ষেত্রে খুব একটা আমি দেখিনি যে লোকজন ওরাল ট্রেডিশনকে খুব একটা ব্যবহার করেছে। মানে যে অলরেডি যে প্রোডাকশন গুলো আমাদের হয়েছে লিগাল এডিশনে, তাতে খুব একটা ওরাল হিস্ট্রির ওরাল টেক্সটের ব্যবহার খুব একটা হয়নি। আর আজকাল আমার যেটা মনে হয় যে সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে ওরাল ট্রেডিশন একমাত্র বেদের টেক্সটগুলোর ক্ষেত্রেই বেশি হয়। অন্যান্য টেক্সট ওরালি প্রিজার্ভ কিছু কিছু টেক্সট হয়তো, কিন্তু সেটা সংখ্যা কম। আর বেদের টেক্সটগুলোর ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে এরা প্রচন্ড ভালোভাবে মনে রেখেছে টেক্সটগুলোকে, যে যার মধ্যে ভেরিয়ে পাঠান্তর একদম হয় না সেটা ভুল, কিন্তু পাঠান্তর হওয়ার সম্ভাবনা খুবই কম। যে যেরকম অন্যান্য পুরাণ টুরাণের ক্ষেত্রে যেরকম ব্যাপক আহ পাঠভেদ রয়েছে, সেরকম বেদিক টেক্সট গুলোর মধ্যে নেই। কিন্তু ওরাল ট্রেডিশনে আমরা সেই টেক্সট গুলোকে প্রিজার্ভ হতে দেখি, অন্য টেক্সট গুলোকে অতটা নয়। সেই জন্য আমার মনে হয় যে ওরাল ট্রেডিশনকে ফিলোলজিস্টরা এখনো ঠিকঠাক ভাবে ব্যবহার করে উঠতে পারে, বা হতেই পারে, ব্যবহার করা যেতেই পারে। হ্যাঁ হ্যাঁ এমন না। ওকে, থ্যাংক ইউ। আর কেউ কি কোনো প্রশ্ন করবেন? তাহলে তারা একটু আনমিউট করে এগিয়ে আসুন। উপাসিকা এসেছেন বলে বাইরে থেকে, প্যারিস থেকে। উপাসিকা কোনো প্রশ্ন করবেন বা কোনো কমেন্ট করবেন? উপাসিকা শুনতে পাচ্ছেন? আমাদের কলেজের পোখরাজ বা কেউ সংস্কৃত বিভাগের? আমি আমাদের ছাত্রছাত্রীদেরকে বলছি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যারা আছো তারা প্রশ্ন করতে পারো। পুরো ডিপার্টমেন্টের প্রত্যেকেই তোমরা আছো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে স্যারের কাছে তোমরা প্রশ্ন করতে পারো। আমার মনে হয় প্রশ্নকর্তা কেউ নেই। পোখরাজ কিছু বলবেন? না হলে আমরা ফর্মাল ভোট অফ থ্যাঙ্কস এর দিকে যাব। রূপায়ণ স্যার কিছু বলবেন? আমি বিভাগের ছাত্রছাত্রীদের বলছি, তোমরা প্রত্যেকে আছো, যদি স্যারের কাছে কোনো প্রশ্ন থাকে তোমরা নির্ভয়ে প্রশ্ন করতে পারো। জয়দীপ দা, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো। আমার মনে হয় তুমি একটু বলে নাও, তারপর রূপায়ণ স্যার যদি বলবেন, তারপর আমরা ভোট অফ থ্যাঙ্কস এ যাব। আমি দীপ্রকে কি কিছু কথা বলতে পারি দীপ্র সম্পর্কে? হ্যাঁ স্যার বলুন, অবশ্যই অবশ্যই বলুন। আচ্ছা, মানে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে কি বলবো, যে হতবাক হয়ে গেছি। দীপ্রর এত যে পাণ্ডিত্য এবং বিষয় সম্পর্কে এতটা গভীরে গেছে, দেখে আমার খুব ভালো লাগলো। শুধু তাই না, অনেক কিছু নতুন জিনিস জানতে পারলাম, যেটা অনেক সময় আমার মনে প্রশ্ন তুলেছিল। যে যেমন ধরা যাক যে আমরা যে মহাভারত পড়ে থাকি, কাশিদাসী মহাভারত, সেটা শুনেছি তার মধ্যে অনেক কাহিনী প্রক্ষিপ্ত হয়েছে। এখন যারা পরের ওই এডিশন গুলো তৈরি করেছেন, তারা এগুলো করেছেন, সেটা সচেতন ভাবে করা হয়েছে, নাকি অনেক সময় ওই যে দীপ্র যেটা বলছিল যে অনেক জিনিস বুঝতে না পেরে তারা সেই জায়গাতে নিজস্ব ভাষ্য মানে ঢুকিয়ে দিয়েছেন, সেরকমও হতে পারে। এই জিনিসগুলোকে যে বিশ্লেষণ করা, এটা কিন্তু প্রচন্ড সময় সাপেক্ষ ব্যাপার, এবং সেই সঙ্গে সঙ্গে অর্থ সাপেক্ষ বটে। তার কারণ
পেছনে একটা বিরাট ফান্ডিং না থাকলে এর পেছনে একাধিক লোক, একজন থাকলে সম্ভব না, একাধিক লোক থাকতে হবে। সুতরাং এই প্রজেক্টের পেছনে আমাদের কিন্তু মানে খুব সচেতন ভাবেই আমি বলবো যে আমাদের দেশে এই প্রজেক্টটাকে আরো যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যাতে আমাদের যে বিরাট সম্পদ যে সংস্কৃত সাহিত্যে, সেটা যে অক্ষুণ্ণ থাকবে, সেটা অক্ষুণ্ণ রাখার পেছনে যে প্রচেষ্টা, সেটা যেন মানে নিয়ত থাকে, প্রতিনিয়ত আমরা যেন এই চেষ্টাই করে যাই। তার জন্যে আমি আমাদের বিপ্র বাবুকে বলবো যে আপনিও সাহায্য করুন। নিশ্চয়ই আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তারা এই প্রজেক্টের সাথে যুক্ত হয়ে এই কাজটাকে আরো এগিয়ে নিয়ে যাবে। অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আমি এই প্রজেক্টের আরো শুভকামনা করি। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ স্যার। পোখরাজ, তুমি কি কিছু বলবে? নাহলে আমরা ফর্মাল ভোট অফ থ্যাঙ্কস এর দিকে যাব। হ্যাঁ, আমি একটি বিষয় বলছি, শোনা যাচ্ছে জয়দীপ দা? হ্যাঁ, বলো 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 বলো। বলো পোখরাজ। আমি তোমাকে আনমিউট করছি, তুমি কখনো মিউট করো না, তুমি বলো এবার। পোখরাজ বলো, তোমার সেটিং পুরো ঠিক আছে, আমি এখান থেকে কন্ট্রোল করছি, তুমি শুধু বলো। পোখরাজ কি শুনতে পারছো? পোখরাজ শুনতে পাচ্ছো? হ্যাঁ বলো। আচ্ছা, পোখরাজের কানেকশনের সমস্যা হয়েছে একটু, ও আবার এক্ষুনি ঢুকছে, একটা প্রশ্ন করতে চায়, সুতরাং আমরা 1 মিনিট একটু অপেক্ষা করছি ওর জন্য। পোখরাজ বলো। হ্যালো। হ্যাঁ বলো বলো। হ্যাঁ, আমি জয়দীপ দাকে এবং আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর ত্রিপর্ণাদিকে এবং প্রিন্সিপাল ম্যাডামকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে এইরকম একটি বিষয়ে দীপ্রদাকে বলতে বলার জন্য। আমাদের বিভাগের প্রত্যেক ছাত্রছাত্রী এবং আমাদের অন্যান্য ফ্যাকাল্টিরাও রয়েছেন, এবং যতদূর সম্ভব আমার আবেদনে আরো বেশ কিছু আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ফ্যাকাল্টিরাও রয়েছেন অন্যান্য কলেজের। এই বিষয়টি আমাদের বিভাগের ছাত্রছাত্রীদের জন্য এবং আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কারিকুলামের মধ্যেও এটা পড়ছে, এবং যে ইন্ট্রোডাক্টরি পার্টটা দীপ্রদা আজকে বললেন সেটা ভীষণ ভাবে আমরা সমৃদ্ধ হয়েছি। আশা করি ছাত্রছাত্রীরাও ভীষণভাবে উপকৃত হলো। এই জন্য দীপ্রদাকে অসংখ্য ধন্যবাদ।
এবং আমি আমাদের ডিপার্টমেন্টের ভাবনাতেও রাখবো, এবং আমি আমাদের মাননীয় অধ্যক্ষের কাছে এবং জ্যাডিটাকে এই অনুরোধটা করব, যে অংশে আজকে এই জায়গার আলোচনাটা থামলো, এটা একটা খুবই ভূমিকা মতো হলো, আরো বড় একটা বিস্তর আলোচনা রয়েছে, সেইটাও যদি দীপিকাকে দিয়ে বলানো যায়, আমন্ত্রণ করা যায়, অনুরোধ করা যায়, সেই ব্যবস্থা যদি হয় তাহলে আমাদের বিভাগ অত্যন্ত উপকৃত হবে। এবং খুবই ভালো লাগছে আজকে আমাদের বিভাগীয় যিনি বিভাগীয় প্রধান ছিলেন তিনি সেভাবে সেমিনারে এত ভালো একটা বিষয় বললেন। আশা করি সকলের খুব ভালো লেগেছে এবং আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে। আমি ছাত্রছাত্রীদের বলবো, তোমরা প্রত্যেকে রয়েছো, স্যারও রয়েছেন এখন, যদি খুব সঙ্গের জন্য একটু আমাদেরকে বলছি, যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে এতক্ষণ অব্দি উনি যা বললেন, সেক্ষেত্রে তোমরা প্রশ্ন করতে পারো। হ্যালো, হ্যাঁ বলো, কে বলছো বলো। কেউ কি প্রশ্ন করছে? হ্যালো, হ্যাঁ, নাম বলো। হ্যালো, হ্যাঁ, তোমার নামটা বলো। আমার মনে হয় কোনো যান্ত্রিক গোলযোগ হয়েছে যিনি প্রশ্ন করছেন। এই মুহূর্তে দীপ্তর ওখানে রাত 12:30, সুতরাং আর বেশিক্ষণ ওকে আমি হ্যাঁ, চালিয়ে দেব। আমাদের মনে হয় এবারে বিষয়টা করা উচিত। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদেরকে জানিও বা স্যারকে মেল করতে পারো, উনি নিশ্চয়ই পরে তোমাদেরকে উত্তর দেবেন, এটুকু আমরা আশা রাখতে পারি। হ্যাঁ, পোখরাজকে ধন্যবাদ। এবার কলেজের পক্ষ থেকে আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের টিচার্স কাউন্সিলের মাননীয় সম্পাদক অধ্যাপক সম্রাট চ্যাটার্জি। সম্রাট, শুরু করে দেবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। তো এবার এখন ধন্যবাদ জ্ঞাপনের পালা। নমস্কার। গুরুদাস কলেজের পক্ষ থেকে প্রথমে আমি অভিনন্দন জানাই আমাদের প্রধান বক্তা শ্রী দীপ্র চক্রবর্তীকে তার এই অসাধারণ বক্তৃতার জন্য। আমি ধন্যবাদ জানাই আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষা ডক্টর মৌসুমী চ্যাটার্জিকে, যার অনুপ্রেরণা ছাড়া এই ওয়েবিনার সম্ভব হতো না। ধন্যবাদ জানাই আমাদের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর রূপায়ণ ভট্টাচার্য মহাশয়কে, তার উৎসাহ আমাদের আনন্দ দেয়। আমি ধন্যবাদ জানাই আমাদের কলেজের সকল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তাদের এই অবদানের জন্য। আমি ধন্যবাদ জানাই আমার সকল শ্রোতা বন্ধুদের এই ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য। সর্বশেষে আমি ধন্যবাদ জানাই শ্রী বিশ্বরঞ্জন মান্নাকে, যার সহযোগিতা ছাড়া এই ধরনের অনুষ্ঠান করা আমাদের পক্ষে সম্ভব হতো না। আরেকবার বলি, দীপ্রকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে নমস্কারও জানাচ্ছি কলেজের পক্ষ থেকে। আমরা ভবিষ্যতে আরো এরকম অনুষ্ঠান করব। আপনারা যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আশা করব ভবিষ্যতেও আপনারা একইভাবে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের অনুষ্ঠানে আমরা এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি। নমস্কার।